গুড ইভিনিং। সবাই পড়েছিলে অ্যাবর্শনটা, যেটুকু পড়া হয়েছিল? তোমরা তাহলে রেকর্ডিংটা পাওনি, তাই তো? ঠিক আছে, আজকে আরেকবার বলে দিতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে কি আগে প্রথম থেকে শুরু করব? দেখি, দাঁড়াও, কোথায় আছে ফাইলটা, তাহলে খুঁজে নিই। আচ্ছা, সেদিনকে পড়িয়েছিলাম হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম আর হচ্ছে অ্যাবর্শনের কিছুটা পার্ট। ঠিক আছে, তাহলে হাইপার এমেসিস গ্র্যাভিডেরামটা দেখো। বলছে ডেফিনেশন কি? সিভিয়ার পারসিস্টেন্ট ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি। ডিউরিং প্রেগন্যান্সি যে সিভিয়ার পারসিস্টেন্ট ভমিটিং হয়, সেটাকেই বলা হচ্ছে হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম। কজেস ডিহাইড্রেশন, ওয়েট লস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কিটোসিস অ্যান্ড ইন্টারফেয়ার্স উইথ ডেইলি অ্যাক্টিভিটিস। এর ফলে কি হয়, যেহেতু পারসিস্টেন্ট একটা সিভিয়ার ভমিটিং হয়, সেই জন্য ডিহাইড্রেশন হয়ে থাকে, ওয়েট লস হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, কিটোসিস ডেভেলপ করে, আর ডেইলি যে অ্যাক্টিভিটিস করতে পারে না। এবার দেখো এর কারণগুলো কি কি আছে। প্রথমে হচ্ছে হরমোনাল কজেস। আচ্ছা, হাই এইচসিজি থাকে, ঠিক আছে, হাই এইচসিজির জন্যই ভমিটিংটা হয়ে থাকে। আর এটা হচ্ছে যে হাই এইচসিজি আমরা কিন্তু বেশি দেখতে পাই যদি হাইডিটিফর্ম মোল থাকে আর মাল্টিপল প্রেগনেন্সি থাকে। এই দুটো ক্ষেত্রে বেশি এইচসিজি লেভেলটা হাই থাকে এবং এদের ক্ষেত্রে হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম হওয়ার চান্সটা বেশি থাকে। আচ্ছা, এছাড়া আর কি কারণ? যদি হাই ইস্ট্রোজেন লেভেল থাকে, হাই প্রোজেস্টেরন লেভেল থাকে। আমরা জানি যে প্রোজেস্টেরন লেভেল যদি হাই থাকে, তাহলে সেটা কার্ডিয়াক স্ফিংটারটাকে রিল্যাক্স রাখে, কার্ডিয়াক স্ফিংটারকে রিল্যাক্স রাখে, ঠিক আছে, তার ফলে ভমিটিং হয়, ডাইজেশনে প্রবলেম হয়, ভমিটিং হয়। আচ্ছা, আদার হরমোন আর কি কি রয়েছে? থাইরক্সিন, প্রোল্যাকটিন, লেপটিন আর অ্যাড্রিনোকর্টিজল হরমোন। এই হরমোনাল ইনফ্লুয়েন্সের ফলে হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম হয়ে থাকে। দেখো নেক্সট, তারপরে বলছি মেটার্নাল কমপ্লিকেশন। মেটার্নাল কমপ্লিকেশন বলছে ডিউ টু ডিহাইড্রেশন অ্যান্ড স্টারভেশন, কিটোসিস, কিটোঅ্যাসিডোসিস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ওয়েট লস, এগুলো হচ্ছে দেখা যায়। যেহেতু ডিহাইড্রেশন হচ্ছে, মানে মা হচ্ছে যে খেতে পাচ্ছে না, ঠিক আছে, যেহেতু বারে বারে ভমিটিং হচ্ছে, সেই জন্য মায়ের খিদে থাকছে না, তার ফলে হচ্ছে যে ডিহাইড্রেশনও হচ্ছে, ভমিটিং হয়ে যাওয়ার ফলে। আর যেহেতু খেতে পারে না, তাই জন্য তার বডিতে যে ফ্যাট, মানে যে হচ্ছে ফ্যাটটা স্টোর থাকে, সেই ফ্যাটটা তখন হচ্ছে ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হয়ে তাকে এনার্জির যোগান দেয়, ঠিক আছে, সেই জন্য কি হয়, কিটোসিস ডেভেলপ করছে। ফ্যাট ফ্যাট যখন ব্রেকডাউন হয়, তখন হচ্ছে কিটোসিস ডেভেলপ করে, মানে ব্লাডে কিটোন বডি বেড়ে যায়, ঠিক আছে। এটার ফলে কিন্তু হচ্ছে যে তোমার ওই সেপটিক শক দেখা যায়। আচ্ছা, তারপরে দেখো বলছে নিউরোলজিক্যালের মধ্যে কি কি প্রবলেম হয়। ওয়ার্নিক্স ইনকেফ্যালোপ্যাথি হয়, ঠিক আছে, এটা ভিটামিন B1 ডেফিসিয়েন্সির ফলে হয়ে থাকে। এছাড়া বেরি হয়, ডিপ্রেশন হয়। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের মধ্যে স্ট্রেস আলসার, আর হচ্ছে ম্যালোরি উইথ সিনড্রোম, যেটা হচ্ছে ইসোফেজিয়াল টিয়ার অ্যান্ড ব্লিডিং। এই কমপ্লিকেশনগুলো মায়ের মধ্যে দেখা যায়। এছাড়া আদার্সের মধ্যে আর কি কি থাকে দেখো, জন্ডিস, হেপাটিক ফেলিওর, কনভালশন, কোমা,
হাইপোপ্রথমবিনিয়া ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, আর রেনাল ফেলিওর। আচ্ছা, এর ট্রিটমেন্ট তাহলে কি আছে? অ্যান্টিএমিটিক্স দেওয়া হয়, যেহেতু বারে বারে ভমিটিং হয়, অ্যান্টিএমিটিক্স দেওয়া হয়। আচ্ছা, সাইক্লিজাইন দেওয়া হয়, তারপরে হচ্ছে ক্লোপ্রেরাজাইন দেওয়া হয়, তারপরে প্রোমেথাজাইন দেওয়া হয়, ডক্সিলারমাইন দেওয়া হয়, পাইরিডক্সিন, ভিটামিন B6 আর মেটোক্লোপ্রোমাইড দেওয়া হয়, আর অননেম দেওয়া হয়। ঠিক আছে, এই দুটো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। মেটোক্লোপ্রোমাইড আর অননেম, এই দুটো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। এছাড়া হচ্ছে কর্টিকোস্টেরয়েড কি দেওয়া হয়? দেখো, হাইড্রোকর্টিসন দেওয়া হয় আর প্রেডনিসোলোন দেওয়া হয়। হাইড্রোকর্টিসন আর প্রেডনিসোলোন। আর নিউট্রিশনাল সাপোর্টের মধ্যে ভিটামিন B1, যেহেতু এটা ডেফিসিয়েন্সির ফলে ওয়ার্নিক্স এনকেফেলোপ্যাথি হয়, বেরি হয়, সেজন্য ভিটামিন B1 দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া ভিটামিন B6 দেওয়া হয়, B12, ভিটামিন সি, আর রেয়ারলি প্যারেন্টেরাল নিউট্রিশন দেওয়া হয়। ঠিক আছে, আর থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস হিসাবে থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস কাদের দরকার হয়? যদি সিভিয়ার থাকে, সিভিয়ার যদি হাইপারএমেসিস গ্র্যাভিডিরাম থাকে তাদের দরকার হয়। এবার নার্সিং কেয়ারের মধ্যে দেখো, না কেন এই পিডিএফটা তোমাদের কাছে গেছে তো, নোট করার দরকার নেই। আচ্ছা দেখো, হচ্ছে নার্সিং কেয়ার কি কি? সিম্প্যাথেটিক সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, যেহেতু মায়ের মধ্যে একটা মানে বারে বারে যেহেতু ভমিটিং হয়, একটা অ্যাংজাইটি কাজ করছে। এছাড়া তার মানে প্রেগনেন্সি আউটকাম নিয়েও তার মধ্যে সে একটা ওরিড থাকে, সেই জন্য তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। এছাড়া বলছে মনিটর করতে হবে ভাইটাল সাইন, ইনটেক আউটপুট, চার্ট মেনটেন করতে হবে, ইলেকট্রোলাইট ব্যালেন্স দেখতে হবে, আর ওয়েট চেক করতে হবে ডেইলি। ঠিক আছে, give parenteral thiamine 100 mg IV to prevent Wernicke's encephalopathy। তাহলে Wernicke's encephalopathy প্রিভেন্ট করার জন্য প্যারেন্টেরাল থায়ামিন ইনজেকশন দিতে হবে 100 mg IV। আর ট্রিট স্ট্রেস আলসার উইথ প্রোটন পাম্প ইনহিবিটর। তার স্ট্রেস আলসারকে ট্রিট করা হয়ে থাকে প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে। কারোর কাছ থেকে তুমি পিডিএফটা চেয়ে নেবে না। আচ্ছা, তারপরে ডায়েটের মধ্যে দেখো, স্টার্ট ওরাল ফিডিং আফটার আইভি ফ্লুইড। এবার আইভি ফ্লুইড দিয়ে মোটামুটি কারেকশন হয়ে যাওয়ার পর ওরাল ফিডিং স্টার্ট করতে হবে। প্রথমে কি দেওয়া হয়? ড্রাই কার্বোহাইড্রেটস দেওয়া হয়, বিস্কিটস, ব্রেড, টোস্ট, এগুলো দেওয়া হচ্ছে। স্মল ফ্রিকুয়েন্ট মিল দেওয়া হচ্ছে, বারে বারে অল্প অল্প করে খাবার দেওয়া হয়। গ্র্যাজুয়ালি রিটার্ন টু আ নর্মাল ডায়েট, তারপর ধীরে ধীরে নর্মাল ডায়েটে ফিরে আসছে। ঠিক আছে, তাহলে প্রথমে আইভি ফ্লুইড দিয়ে কারেকশন করছে, তারপরে ড্রাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার শুরু করছে, বিস্কিটস, ব্রেড, টোস্ট, এবং সেটা স্মল দিচ্ছে এবং ফ্রিকুয়েন্ট দিচ্ছে, তারপর ধীরে ধীরে নর্মাল ডায়েটে আসছে। এবার সাইন অফ ইমপ্রুভমেন্ট কি কি দেখে বুঝবো মা ইমপ্রুভ হচ্ছে? আচ্ছা, ভমিটিং ডিক্রিজ করবে, ফিলিং অফ হাঙ্গার রিটার্ন করবে, বেটার অ্যাপিয়ারেন্স থাকবে, ইলেকট্রোলাইট নর্মালাইজ হবে, অ্যাসিটোন ডিসঅ্যাপিয়ার ফ্রম ব্রেথ অ্যান্ড ইউরিন। ঠিক আছে, আচ্ছা, অ্যাসিটোন যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে ব্রেথ এবং ইউরিন থেকে, অ্যাসিটোন স্মেলটা। ঠিক আছে, কিটোসিসে যেটা দেখা যায়। আর নর্মাল বিপি পালস ফিরে আসছে, আর নর্মাল ইউরিন আউটপুটও দেখা যাচ্ছে, নর্মাল ফিটাল গ্রোথ হবে। এগুলো হচ্ছে সাইন অফ ইমপ্রুভমেন্ট। নেক্সট, এখানে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো। এটা মোস্ট কমন কজ কি? এর হাই এইচসিজির জন্য হয়ে থাকে। এর সাথে এই হাই এইচসিজি অ্যাসোসিয়েটেড রয়েছে হাইড্রিডিফার্ম মোল আর মাল্টিপল প্রেগনেন্সির সাথে। আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে ভিটামিন কোনটা? ভিটামিন B1 থায়ামিন। আর সেকেন্ড লাইন অ্যান্টিএমেটিক্স কোনগুলো? মেটোক্লোপ্রোমাইড আর অনডেম। আর ফার্স্ট ওরাল ফুড কি দেওয়া হয়? ড্রাই কার্বোহাইড্রেটস জাতীয় খাবার দেওয়া হয়। ঠিক আছে, আর প্রেগনেন্সি টার্মিনেশনস রেয়ারলি ইন্ডিকেটেড। আর রিকারেন্স কি না, এটা কিন্তু ফিউচার প্রেগনেন্সিতে আবার রিকারেন্স দেখা যায়, ফিউচার প্রেগনেন্সিতে আবার হতে পারে। এটা হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম। মোটামুটি এগুলোই এখান থেকে ইম্পর্টেন্ট, এগুলোই দেখবে। নেক্সট চলে আসো অ্যাবর্শন। অ্যাবর্শনের ডেফিনেশন দেখো, হচ্ছে অ্যাবর্শন ইজ দ্য স্পন্টেনিয়াস অর ইনডিউসড টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর ফিটাল ভায়াবিলিটি, দ্যাট ইজ 22 উইকস। ঠিক আছে, বলছে অ্যাবর্শন কি না, যদি স্পন্টেনিয়াসলি মানে নিজে থেকে, বা ইনডিউসড মানে যখন মা ডেলিভারেটলি টার্মিনেট করাচ্ছে, কোনো মেডিকেল কজের জন্য হতে পারে, বা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি তার জন্য যদি টার্মিনেট করায়, তাহলে সেটাকে আমরা অ্যাবর্শন বলছি। এবং সেটা অবশ্যই কিন্তু ফিটাল ভায়াবিলিটি পিরিয়ডের আগে হতে হবে, সেটা হলো 22 উইকস।
22 উইকসের আগে। ঠিক আছে, 22 উইকসের আগে যদি স্পন্টেনিয়াসলি বা হচ্ছে ডেলিভারেটলি টার্মিনেশন করা হয় প্রেগনেন্সিটাকে, সেটাকেই অ্যাবর্শন বলা হয়। এবার দেখো আর্লি অ্যাবর্শন, এটা বলছে বিফোর 12 উইকস যদি হয় তখন আমরা আর্লি অ্যাবর্শন বলি, আর বিফোর 12 উইকসের মধ্যে আবার 8 উইকসের মধ্যে বেশি দেখা যায়। লেট অ্যাবর্শন যদি 12 থেকে 20 সপ্তাহের মধ্যে হয়। ডিসি দত্ত থেকে। আচ্ছা, এমটিপি দেখো, এমটিপি describes terminations of a live embryo or fetus by either medical or surgical method that has not reached the period of viability less than 22 weeks or weight less than 500 gram as per WHO. আর এমটিপিটা কি? এমটিপি বলছে যে অ্যাবর্শনও তো তোমরা রেকর্ডিং পাওনি, সেই জন্য তো ওটা পড়াতে বলেছিল। তো হ্যাঁ, তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি, একবার শুনে নাও। আচ্ছা, এমটিপিটা কি দেখো, এমটিপি বলছে যে যখন টার্মিনেশন করা হচ্ছে লাইভ এমব্রায়ো, ঠিক আছে, লাইভ এমব্রায়ো বা ফিটাসকে যখন টার্মিনেট করা হচ্ছে, সেটা কোনো মেডিকেল মেথডের মাধ্যমেও হতে পারে, মানে কোনো ড্রাগ দিয়ে, বা সার্জিক্যাল মেথড যেমন ডিসি এগুলোর মাধ্যমেও হতে পারে। ঠিক আছে, এবার সেটা কিন্তু অবশ্যই ভ্যাবিলিটি পিরিয়ডের আগে হবে, 22 উইকসের আগে, আর ফিটাসের ওয়েটটা 500 গ্রামের কম হবে। ঠিক আছে, এটাকেই এমটিপি বলা হচ্ছে। এবার ক্লাসিফিকেশন অফ অ্যাবর্শন দেখো, প্রথমে অ্যাবর্শনটাকে দুটো ভাগে ভাগ করছে, স্পন্টেনিয়াস আর ইনডিউসড। স্পন্টেনিয়াসের মধ্যে বলছে আবার, স্পন্টেনিয়াস মানে বললাম নিজে থেকে যদি হয়ে যায়, আর ইনডিউসড মানে যদি ডেলিভারেটলি মা অ্যাবর্শন করায়, ঠিক আছে, কোনো কজের জন্য। আচ্ছা, এবার স্পন্টেনিয়াসের মধ্যে আবার দুটো ভাগ আছে, আইসোলেটেড আর রিকারেন্ট। আইসোলেটেড মানে যখন ধরো অ্যাবর্শনটা একবার হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আইসোলেটেড। আর রিকারেন্ট মানে যখন বারে বারে হয়। ঠিক আছে, এবার এই আইসোলেটেড আর রিকারেন্ট অ্যাবর্শন দুটোই থ্রেটেন্ড হতে পারে, ইনএভিটেবল হতে পারে, কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট হতে পারে, মিসড হতে পারে, বা সেপটিক হতে পারে। ঠিক আছে, আর ইনডিউসটা হচ্ছে দুটো ভাগ হয়, লিগাল আর ইললিগাল। লিগাল মানে যখন এমটিপির যে ক্রাইটেরিয়াগুলো আজকে বলবো সেগুলো যখন মেনে হয়, তখন সেটা হচ্ছে লিগাল অ্যাবর্শন। আর ইললিগাল মানে যখন এমটিপি ক্রাইটেরিয়া মিট করে না, সেটা হলো ইললিগাল। ঠিক আছে, তাকে ইললিগাল বলা হচ্ছে। এবার দেখো নেক্সট, এবার এক একটা টাইপস নিয়ে এবার ডিসকাশন করব। প্রথমে আসছে, আচ্ছা আগে ইটিওলজিটা দেখে নাও। ইটিওলজি বলছে যে যদি বেশিরভাগ অ্যাবর্শন কি কারণে হয়ে থাকে, ক্রোমোজোমাল যদি অ্যাবনর্মালিটি থাকে, তাই তো, ফার্স্ট ট্রাইমেস্টারে যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে তার জন্যই মোস্ট অফ অ্যাবর্শন হয়ে থাকে। এবার দেখো ওভিউলার বা ফিটাল ফ্যাক্টরসের জন্য 60% অ্যাবর্শন হয়, এটা খুব কমন কজ। আচ্ছা, এবার ওভুলার ফিটাল ফ্যাক্টর কোনগুলো? ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস মোস্ট কমন কজ অফ আর্লি স্পন্টেনিয়াস অ্যাবর্শন, যেটা বললাম। তারপরে বলছে গ্রস যদি কোনো কনজেনিটাল ম্যালফরমেশন থাকে। ঠিক আছে, আর ব্লাইটেড ওভাম। ব্লাইটেড ওভামটা কি দেখো, এই ব্লাইটেড ওভাম is a condition in which the fertilized egg implants in the uterus and the gestational sac develop, but the embryo either does not develop or stop developing very early. বলছে এটা হলো একটা কন্ডিশন যেখানে এগটা ফার্টিলাইজড হচ্ছে, তারপরে ইউটেরাসে গিয়ে ইমপ্ল্যান্টেশনও হচ্ছে। ঠিক আছে, এবং জেস্টেশনাল স্যাকও ডেভেলপ করে, কিন্তু যদি ইউএসজি করে দেখা যায় তখন দেখবো যে কোনো এমব্রায়ো, মানে কোনো হচ্ছে যে এমব্রায়ো সেখানে থাকছে না, আর হচ্ছে কোনো হার্ট কার্ডিয়াক অ্যাক্টিভিটিও পাওয়া যাবে না। ঠিক আছে, এমব্রায়োনিক পোলও থাকবে না, কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটিও থাকবে না। এটাই বলা হয়, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা, হাইড্রোপিক ডিজেনারেশন অফ কোরিওনিক ভিলাই। কোরিওনিক ভিলাই যদি ফ্লুইড দিয়ে ফিল্ড থাকে, ঠিক আছে, তাতে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে থাকে, তার ফলে প্লাসেন্টার ফাংশনটা হ্যাম্পার হয়, সেই জন্য তোমার পুয়ার প্লাসেন্টাল ফাংশনের জন্য অ্যাবর্শন হয়ে যায়। ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ অর সিভিয়ার ফিটাল ডিজিজ যদি থাকে, এগুলো হলো সব ফিটাল ফ্যাক্টর। এবার দেখো প্লাসেন্টাল ফ্যাক্টর কি কি আছে। লো ইমপ্লান্টেশন or low attachment of the placenta leading to inadequate placental support, যদি লো অ্যাটাচমেন্ট থাকে ইউট্রাইন ওয়ালের সাথে, তার ফলে হতে পারে। এবার আননোন ফ্যাক্টরস, যেটাকে ইডিওপ্যাথিক ফ্যাক্টরস বলছে, দেখো ইন মেনি কেসেস দ্য এক্সাক্ট কজ অফ অ্যাবর্শন ক্যান নট বি আইডেন্টিফাইড ইভেন আফটার থরো ইভালুয়েশন।
বলছে বেশিরভাগ ক্ষেত্রে কজটা জানা যায় না, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি 30 to 40% অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শন আর ক্লাসিফাইড অ্যাজ হ্যাভিং আননোন ইডিওপ্যাথিক কজেস। বলছে 30 থেকে 40% এরকম আননোন কজের জন্য হয়ে যায় স্পন্টেনিয়াস অ্যাবর্শন। এবার মেটার্নাল কি কি ফ্যাক্টরস আছে দেখো, এর জন্য 15% অ্যাবর্শন হয়ে থাকে। মেটার্নাল মেডিকেল ইলনেস, ঠিক আছে, যদি সায়ানোটিক হার্ট ডিজিজ থাকে, এছাড়া ইনফেকশন থাকে, মেটার্নাল হাইপক্সিয়া থাকে, ক্রনিক ইলনেস, এন্ডোক্রাইন বা মেটাবলিক ফ্যাক্টরস, এগুলোর জন্য মানে ধরো থাইরয়েড আছে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, মেটাবলিকের মধ্যে ডায়াবেটিস আছে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটির মধ্যে দেখো, অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি বলছে সার্ভাইকো ইউটেরাইন ফ্যাক্টরস, ঠিক আছে। তার মধ্যে আছে সার্ভাইকাল ইনকম্পিটেন্সি। সার্ভাইকাল ইনকম্পিটেন্সি মানে হলো সার্ভিক্সটা এখানে হচ্ছে উইক থাকে, ঠিক আছে। এবার উইক থাকে, এবার তার ফলে কি হয়, সার্ভিক্সটা তো আমরা জানি টার্মে গিয়ে সেটা ওপেন হয়, তার আগে পর্যন্ত ক্লোজ থাকে, কিন্তু এখানে যেহেতু উইক থাকছে সেজন্য ফিটাস যত গ্রো করতে শুরু করে তত কিন্তু সেটা নিচের দিকে চাপ দিচ্ছে যখন, তখন সার্ভিক্সটা ওপেন হয়ে যায়, ঠিক আছে, আর ফিটাস তখন বেরিয়ে চলে আসে। এইভাবে অ্যাবর্শন হয়ে যায় যদি সার্ভিক্যাল ইনকম্পিটেন্সি থাকে, এবং এটার জন্য বেশি অ্যাবর্শন হয়ে থাকে সেকেন্ড টাইমেস্টারে, ঠিক আছে। সেকেন্ড টাইমেস্টারে এটার জন্য বেশি অ্যাবর্শন হয়ে থাকে যাদের এই প্রবলেমটা আছে। আর কনজেনিটাল ম্যালফরমেশন অফ ইউটেরাস, কনজেনিটাল ম্যালফরমেশন যদি থাকে ইউটেরাসের, যেমন ধরো তোমার সেপ্টেড ইউটেরাস, দুটো ভাগে ভাগ হয়ে আছে, বাইকনভেট ইউটেরাস, এগুলো যদি থাকে, আর ইউটেরাইন ফাইবার, ইউটেরাসে কোনো টিউমার আছে তার ফলে হতে পারে, ইন্টার ইউটেরাইন অ্যাডহেশনস আছে, আর রেট্রোভার্টেড ইউটেরাস, এগুলো। আর ট্রমার ফলে হয়ে থাকে, আর প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন যদি হয়ে যায়। এছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে স্মোকিং, অ্যালকোহলিজম, এক্স-রে, রেডিয়েশন, কেমোথেরাপি, এগুলোতে যদি এক্সপোজার হয়ে থাকে, এগুলো সব টেরাটোজেনিক সাবস্টেন্স, তো এগুলোও কিন্তু তোমার অ্যাবর্শন ঘটায়, ঠিক আছে। প্যাটার্নাল ফ্যাক্টরসের মধ্যে আছে ক্রোমোজোমাল অ্যানোমালি ইন স্পাম, স্পামে যদি কোনো ক্রোমোজোমাল অ্যানোমালি থাকে তার জন্য হতে পারে। এছাড়া ইনফেকশনের মধ্যে ভাইরাল, ব্যাকটেরিয়াল বা প্যারাসাইটিক, এই ইনফেকশনগুলো, মানে ধরো স্টোমায় যদি কোনো টর্চ ইনফেকশন রয়েছে, ঠিক আছে, টর্চ ইনফেকশন থেকে হতে পারে, সিফিলিস আছে, আচ্ছা, এগুলো, বা এসটিডি আছে কোনো, তার ফলে হচ্ছে অ্যাবর্শন হয়ে যেতে পারে। ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে মায়ের ধরো নিজের বডিতেই এমন অ্যান্টিবডি রয়েছে, মানে সেটা হচ্ছে ফিটাসটাকে ফরেন বডি হিসাবে টেকেন করছে এবং অ্যাবর্শন হয়ে যায়, ঠিক আছে। এগুলো মায়ের যদি কোনো ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, তাহলে সেক্ষেত্রে যদি এরকম অ্যান্টিবডি গ্রো করে, যেটা হচ্ছে ফিটাসটাকেই ফরেন বডি হিসাবে টেকেন করছে এবং ফিটাসটাকে টার্মিনেট করে দেয়। এছাড়া হচ্ছে তোমার এবার দেখো স্পন্টেনিয়াস অ্যাবর্শনে আসছে, এগুলো কজ গেল। এবার স্পন্টেনিয়াস অ্যাবর্শন বলছে কি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইনভলান্টারি লস অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন প্রায়র টু 20 উইকস অফ জেস্টেশন। আচ্ছা, এটা বলছে যে 20 উইকস নয়, এটা হচ্ছে 22 উইকস অফ জেস্টেশন হবে যখন ইনভলান্টারি লস হয়ে যাচ্ছে, নিজে থেকেই যখন প্রোডাক্ট অফ কনসেপশনটা বেরিয়ে যাচ্ছে, সেটাকেই বলা হয় স্পন্টেনিয়াস অ্যাবর্শন। এর কজ কি কি আছে দেখো, কজ বলছে অ্যাবনর্মাল ফিটাল ফর্মেশন ডিউ টু টেরাটোজেনিক ফ্যাক্টর, আচ্ছা, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি থাকে, ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর যেটা বললাম, রিজেকশন হচ্ছে ইমিউন রেসপন্স দ্বারা মায়ের, আর ইমপ্লান্টেশন কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে, এগুলোর ফলে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়। এছাড়া ইনঅ্যাডিকুয়েট এন্ডোমেট্রিয়াল ফর্মেশনের জন্য, এছাড়া ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইট অফ ইমপ্লান্টেশনস, ঠিক আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সাইট মানে ধরো যেখানে আমরা কি জানি অ্যাম্পুলাতে হয় ইমপ্লান্টেশনটা, কিন্তু অ্যাম্পুলাতে হচ্ছে সাইট অফ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সাইট অফ ফার্টিলাইজেশন হচ্ছে অ্যাম্পুলা, আর ইমপ্লান্টেশন হচ্ছে তোমার ইউটেরাসের মধ্যে হয়, এবং ইউটেরাসে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো জায়গায় গিয়ে হয়, যেখানে হওয়ার কথা সেখানে না হয় অন্য জায়গায় যদি হয়, তা সেক্ষেত্রে হতে পারে। এবার বলছে কর্পাস লিউটিয়াম ফেলস টু প্রডিউস এনাফ প্রোজেস্টেরন টু মেনটেন দ্য রেসিডুয়া বেসালিস। এবার কর্পাস লিউটিয়াম যদি এনাফ প্রোজেস্টেরন না প্রডিউস করতে পারে, তার ফলে হচ্ছে রেসিডুয়া বেসালিসটা মেনটেন হবে না, তার ফলেও অ্যাবর্শন হয়ে যেতে পারে। এছাড়া যদি মায়ের ইউটিআই থাকে, মা যদি কোনো টেরাটোজেনিক ড্রাগ নিয়ে থাকে, ঠিক আছে, তার ফলে হয়। থ্রেটেন্ড অ্যাবর্শন দেখো, এবার থ্রেটেন্ড অ্যাবর্শন বলছে ইট ইজ আ ক্লিনিক্যাল এন্টিটি ওয়্যার দ্য প্রসেস অফ অ্যাবর্শন হ্যাজ স্টার্টেড but has not progressed to a state from which recovery is impossible. বলছে এটা হলো একটা ক্লিনিক্যাল এন্টিটি যেখানে অ্যাবর্শন প্রসেসটা শুরু হয়ে গেছে, কিন্তু ততটাও প্রোগ্রেস করেনি যে কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সিটা সম্ভব নয়, মানে কন্টিনিউয়েশন করতে পারবে মা,
ঠিক আছে। এবার ক্লিনিক্যাল ফিচার্স দেখো, বলছে ব্লিডিং পার ভ্যাজাইনা। পার ভ্যাজাইনা একটা ব্লিডিং থাকবে এবং সেটা স্লাইড হবে, ব্রাইট রেড কালারের হবে, আর একটা ব্যাকেক থাকবে, মাইল্ড ব্যাকেক, আর ডাল পেন থাকবে লোয়ার অ্যাবডোমেন। এবার পেলভিক এক্সামিনেশন যদি করা হয় তাহলে দেখা যাবে স্পেকুলাম এক্সামিনেশন করলে যে ব্লিডিং যদি থাকে তাহলে সেটা এক্সটার্নাল অস দিয়ে এসকেপ করবে, বেরিয়ে আসবে। আর ডিজিটাল এক্সামিনেশন মানে যদি আমরা ফিঙ্গার দিয়ে দেখি তাহলে সেটা দেখা যাবে ক্লোজড রয়েছে এক্সটার্নাল অসটা। আর ইউটেরাইন যে সাইজটা সেটা করেসপন্ড করবে পিরিয়ড অফ অ্যামনোরিয়ার সাথে। ঠিক আছে। এবার পিরিয়ড অফ অ্যামনোরিয়া মানে তার জেস্টেশনাল উইকস এর সাথে ইউটেরাইন সাইজটাও একই হবে। ঠিক আছে। ট্রিটমেন্টের মধ্যে দেখো, এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে 2 উইকস বেড রেস্ট নিতে হবে। স্পন্টেনিয়াস মানে তোমার থ্রেটেন্ড অ্যাবর্শনের একমাত্র তোমার ট্রিটমেন্ট হলো বেড রেস্ট। 2 উইকস মা পুরো কমপ্লিট বেড রেস্টে থাকবে, শুধুমাত্র তাকে টয়লেটটা অ্যালাউ করা হয়। এবার ড্রাগের মধ্যে দেখো সিডেশন অ্যান্ড অ্যানালজেসিক্স, ফেনোবারবিটন 30 mg or diazepam 5 mg অ্যাডভাইসড টু প্রিজার্ভ। আচ্ছা, অ্যাডভাইসড করা হয়। এছাড়া প্রিজার্ভ করতে বলা হয় ভালভাল প্যাড, আর হচ্ছে যে কোনো কিছু এক্সপেল হচ্ছে কিনা পার ভ্যাজানাম সেটা ইন্সপেক্ট করতে বলা হয়। ঠিক আছে। তাহলে 2 উইকস বেড রেস্টে থাকবে। এছাড়া হচ্ছে যেহেতু তার একটা পেন থাকছে তাই জন্য সিডেশন বা অ্যানালজেসিক দেওয়া যেতে পারে। এছাড়া তাকে ভালভাল প্যাডটা প্রিজার্ভ রাখতে হবে, যে কিরকম কালারের ব্লিডিং হচ্ছে বা কতটা হচ্ছে সেটা দেখার জন্য, যদি হচ্ছে মা হসপিটালে থাকে। আর এছাড়া হচ্ছে যে এনিথিং কোনো এক্সপেল আউট হয়েছে কিনা ভ্যাজাইনা পার ভ্যাজাইনাম সেটা দেখতে হবে। এবার দেখো ইনএভিটেবল অ্যাবর্শন। It is a clinical type of abortions where the changes have progressed to a state from where continuation of pregnancy is impossible. তাহলে এটা একটা অ্যাবর্শনের ধরন যেখানে অ্যাবর্শনটা প্রোগ্রেস করে গেছে এত দূর, মানে এমন একটা স্টেটে চলে গেছে যেখান থেকে আর কন্টিনিউ করা যাবে না। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যাবর্শনটা প্রোগ্রেস হয়ে গেছে এমন একটা স্টেট পর্যন্ত যেখান থেকে আর প্রেগনেন্সিটা কন্টিনিউ করা যাবে না, এখানে টার্মিনেশন হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে ক্লিনিক্যাল ফিচার্স কি কি। ইনক্রিজড ভ্যাজাইনাল ব্লিডিং, ভ্যাজাইনাল ব্লিডিংটা ইনক্রিজ করছে। সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেন হবে, কলিকি টাইপের। আর জেনারেল কন্ডিশনসটা মানে তার যতটা ব্লাড লস হবে সেই ব্লাড লসের সাথে প্রপোর্শনেট হবে, একই রকম হবে। ইন্টারনাল এক্সামিনেশন করলে কি বোঝা যাবে, ইন্টারনাল যে অসটা সার্ভিক্সের সেটা ডাইলেটেড থাকবে এবং তার মধ্যে দিয়ে যে প্রোডাক্ট অফ কনসেপশনটা সেই প্রোডাক্টটাকে আমরা ফিল করতে পারবো। ঠিক আছে। এবার ম্যানেজমেন্ট কি বলছে, ম্যানেজমেন্টের দুটো এম আছে। একটা হচ্ছে আমাকে প্রসেস অফ এক্সপালশনটাকে আরো অ্যাসিলারেট করতে হবে, মানে তাড়াতাড়ি যাতে টার্মিনেশন প্রসেসটা হয় সেটা দেখতে হবে। কেননা যদি তাড়াতাড়ি না করা হয় তাহলে হচ্ছে ব্লিডিং হয়ে মা আরো শকে চলে যাবে, মায়ের কন্ডিশন আরো ডিটোরিয়েট করবে। সেজন্য আমাকে এটা তাড়াতাড়ি এক্সপালশনটা করে দিতে হবে। এছাড়া অ্যাসেপসিস টেকনিক মেনটেন করতে হবে যাতে সেপটিক অ্যাবর্শন না হয়ে যায়। এবার দেখো জেনারেল মেজার্স কি বলছে। এক্সেসিভ ব্লিডিং শুড প্রম্পটলি কন্ট্রোল বাই অ্যাডমিনিস্টারিং মেথারজিন। আর অক্সিটোসিন 10 মেথারজিন কত দেওয়া হয় 0.2 mg, আর অক্সিটোসিন হচ্ছে 10 ইন্টারন্যাশনাল ইউনিট IM দিবে যদি সার্ভিক্সটা ডাইলেটেড থাকে। ঠিক আছে। যদি ডাইলেটেড থাকে সার্ভিক্সটা তাহলে মেথারজিন আর অক্সিটোসিন, মেথারজিন বা অক্সিটোসিন দেওয়া হয়। আচ্ছা, এছাড়া হচ্ছে ব্লাড লসটাকে কারেক্ট করা হবে ইন্টারভিনাস ফ্লুইড দিয়ে বা ব্লাড ট্রান্সফিউশন দিয়ে। এবার অ্যাক্টিভ ম্যানেজমেন্ট কি দেখো, বলছে এটাকে দুটো ভাগে ভাগ করছে, একটা বিফোর 12 উইকস হলে কি হবে আর যদি আফটার 12 উইকস হয় কি হবে। এবার বিফোর 12 উইকস এর ক্ষেত্রে দেখো ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন ফলোড বাই কিউরেটেজ of the uterine cavity by blunt curate using analgesia or under general anesthesia. বলছে আমাকে এখানে ডিই করা হয়। ঠিক আছে, ডিই করছে, করে তারপর কিউরেট যে একটা ইনস্ট্রুমেন্ট আছে সেই কিউরেটটা দিয়ে তারপর সেই ইউটেরাইন ওয়াল থেকে বার করে নিয়ে আসছে প্রোডাক্টগুলোকে। ঠিক আছে। প্রথমে ডাইলেটেশন করলো, ইভাকুয়েশন করছে, করে কিউরেট দিয়ে বার করে নিয়ে আসছে। আচ্ছা, এটা কিন্তু অ্যানালজেসিয়া বা হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া ইউজ করে করা হয়। এবার অল্টারনেটিভলি সাকশন ইভাকুয়েশনস ফলোড বাই কিউরেটেজ ইজ ডান। তাহলে ডিইডিসি করা যেতে পারে অথবা সাকশন ইভাকুয়েশন করেও কিউরেটেজ করা যেতে পারে, এই দুটো মেথড এর যে কোনো একটা করা হয়। এবার যদি আফটার 12 উইকস হয় তাহলে সেক্ষেত্রে কি করব। দ্য ইউটেরাইন কন্ট্রাকশন ইজ অ্যাসিলারেটেড বাই অক্সিটোসিন ড্রিপ। হ্যাঁ, ইউটেরাইন কন্ট্রাকশনটা আরো অ্যাসিলারেট করতে হবে, আরো বাড়াতে হবে।
কিভাবে? অক্সিটোসিন ড্রিপ দিয়ে। আমরা জানি অক্সিটোসিন ইউটেরাইন কন্ট্রাকশনটা বাড়ায়, তাই তো? তো তাহলে 500 ml নর্মাল স্যালাইনে 10 ইউনিট অক্সিটোসিন দিতে হবে। আর ড্রপটা কত মেনটেন করতে হবে? 40 থেকে 60 ড্রপ পার মিনিট। ইফ দ্য ফিটাস ইজ এক্সপেলড অ্যান্ড দ্য প্লাসেন্টা ইজ রিটেন, যদি ফিটাসটা বেরিয়ে যায় আর প্লাসেন্টাটা রিটেন রয়ে গেল ধরো, তাহলে সেক্ষেত্রে ওভাম ফরসেপ দিয়ে সেটা বার করতে হবে, প্লাসেন্টার যে পোর্শনটা রয়ে গেছে। যদি লাইন সেপারেশন হয়ে যায়, যদি প্লাসেন্টা সেপারেটেড হয়ে যায়, তাহলে ওভাম ফরসেপ দিয়ে তাহলে যেটা রয়ে গেছে সেটাকে বার করে নেওয়া হবে। যদি প্লাসেন্টা সেপারেটেড না হয়, তাহলে সেক্ষেত্রে ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা করতে হবে জিএ দিয়ে, জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল এর ম্যানেজমেন্ট। তারপর দেখো, বলছে কমপ্লিট অ্যাবর্শন। কমপ্লিট অ্যাবর্শন বলছে when the products of conceptions are completely expelled, it is called complete abortion। বলছে যখন প্রোডাক্ট অফ কনসেপশনটা কমপ্লিটলি এক্সপেল হয়ে যাবে, ঠিক আছে, পুরো কনসেপশনের প্রোডাক্টটা যখন পুরোটাই বেরিয়ে যাবে, তখন আমরা তাকে কমপ্লিট অ্যাবর্শন বলবো। আর এর ক্লিনিক্যাল ফিচার্স তাহলে কি থাকবে? দেয়ার ইজ হিস্ট্রি অফ এক্সপালশন অফ আ ফ্লেসি মাস আর ভ্যাজাইনা ফলোড বাই সাবসিডেন্স অফ পেন, ভ্যাজাইনাল ব্লিডিং বিকাম স্ট্রেস অর অ্যাবসেন্ট। বলছে এখানে একটা হিস্ট্রি দেবে যে তার মানে পার ভ্যাজাইনা একটা ফ্লেসি মাস বা একটা মাস কিছু এক্সপেল আউট হয়েছে, ঠিক আছে, এটার হিস্ট্রি দেবে মা। আর সেই সাথে মায়ের পেনটাও চলে গেছে, আর ভ্যাজাইনাল ব্লিডিংটাও কমে গেছে বা অ্যাবসেন্ট থাকবে, এই হিস্ট্রিগুলো মা দেবে। আচ্ছা, এবার ইন্টারনাল এক্সামিনেশন যদি করা হয়, তাহলে কি দেখা যাবে? ইউটেরাস ইজ স্মলার দেন দ্য পিরিয়ড অফ অ্যামেনোরিয়া। যেহেতু প্রোডাক্ট অফ কনসেপশনটা বেরিয়ে গেছে, সেই জন্য ইউটেরাসের সাইজটাও ছোট হয়ে গেছে, তাই জন্য এটা যতটা জেস্টেশনাল উইকস থাকবে তার থেকে আমার সাইজ অফ ইউটেরাসটা কম হবে, সেটাই বলছে। আর সার্ভাইকাল অজ ইজ ক্লোজ থাকবে, যেহেতু প্রোডাক্টটা বেরিয়ে গেছে, গিয়ে ক্লোজ হয়ে গেছে। আর ব্লিডিং ইজ স্ট্রেস, ব্লিডিংটাও কম থাকবে। আর এক্সামিনেশন অফ দ্য এক্সপেলড ফ্লেসি মাস ইজ ফাউন্ড ইনট্যাক্ট। যদি ওই মাসটাকে এবার এক্সামিন করা হয়, তাহলে দেখা যাবে সেটা ইনট্যাক্ট আছে, তবেই আমরা তাকে কমপ্লিট অ্যাবর্শন বলবো। এবার বলছে ম্যানেজমেন্ট কি থাকবে? ব্লাড লস শুড বি অ্যাসেসড অ্যান্ড ট্রিটেড। কতটা ব্লাড লস হয়েছে সেটা অ্যাসেস করতে হবে এবং ট্রিট করতে হবে। ইফ দেয়ার ইজ ডাউট অ্যাবাউট কমপ্লিট এক্সপালশন অফ প্রোডাক্ট, ইউট্রাইন কিউরেটেজ শুড বি ডান। বলছে যদি কোনো ডাউট থাকে যে কমপ্লিট বেরিয়েছে কিনা, সেটা নিয়ে যদি কোনো ডাউট থাকে, তাহলে ইউটেরাইন কিউরেটেজ করে দেখা যেতে পারে, তবে তার আগে একটা ইউএসজি করে নেওয়া হয়, ঠিক আছে, ইউএসজি করে নিয়ে দেখে তারপর কিউরেটেজ করা হয় যদি কিছু থাকে। এটা হয়ে গেল কমপ্লিট অ্যাবর্শন। এবার আজকের টপিকটা পড়াবো। আর এই অ্যাবর্শনগুলোর ক্ষেত্রে কিন্তু সবই কিন্তু তোমার অ্যান্টিডি গামাগ্লোবিলিন, যদি আরএইচ নেগেটিভ মা হয় তাহলে কিন্তু অ্যান্টিডি গামাগ্লোবিলিন দিয়ে দিতে হবে, যাতে আরএইচ ইনকম্পাটিবিলিটি না হয়, ঠিক আছে। আর যদি 12 উইক্সের মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে 50 মাইক্রোগ্রাম বা 100 মাইক্রোগ্রাম দেওয়া হয়, কতটা জেস্টেশনাল উইক্সে হচ্ছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর আইএমএ দেওয়া হয় এটা 72 আওয়ার্সের মধ্যে দিতে হবে। আচ্ছা, এবার আজকের টপিকে আসছি। ডিজিটাল সেপারেশন, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, সেটা পুরো হ্যান্ডটাকে ইন্ট্রোডিউস করে সেটাকে সেপারেশন করা হয়, ঠিক আছে। সেটা প্রচন্ড পেনফুল, তাই জন্য জিএ দিয়ে করা হয়। পুরো হ্যান্ডটা মানে পাম্পটা পুরোটা ইনসার্ট করে সেপারেশন করা হয়, তার প্রসিডিউর আছে, তবে ওটা এখন করা হয় না। আর ওগুলো আগে করা হতো, এখন আর সেরকম করা হয় না। এখন ওই অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবারেই সাধারণত সেপারেশনও হয়ে যায়। আচ্ছা দেখো, তবে টাইপস অফ অ্যাবর্শনের নেক্সট পার্ট দেখো, ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন এবার স্টার্ট করছি, হ্যাঁ। রেখে দিয়ে চলে যাই। জানি না ঠিক আছে, আমি এই পাইতে গেছিলাম।
হ্যাঁ, এবার শুরু করছি। দেখো, ইনকমপ্লিট অ্যাবর্শন। আচ্ছা, এর আগে তাহলে টাইপস গুলো বাকিগুলো হয়েছিল কমপ্লিট অ্যাবর্শন পর্যন্ত। আজকে তাহলে ডিসকাশন করবো এবার ইনকমপ্লিট অ্যাবর্শন থেকে। প্রথমে দেখো ডেফিনেশন। ডেফিনেশন হচ্ছে পার্সিয়াল এক্সপালশন অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন আর সাম পার্ট অফ কনসেপ্টাস রিমেন্স ইনসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। তাহলে ইনকমপ্লিট মানে বোঝা যাচ্ছে যে এখানে কমপ্লিট এক্সপালশন হচ্ছে না, পার্সিয়াল এক্সপালশন হয়, কিছুটা এক্সপালশন হচ্ছে। ঠিক আছে, প্রোডাক্ট অফ কনসেপশনটা কিছুটা এক্সপেল আউট হচ্ছে আর কিছুটা পার্ট রয়ে যাচ্ছে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে, তাই জন্যই এটাকে ইনকমপ্লিট অ্যাবর্শন বলা হয়। ঠিক আছে, তাহলে পার্সিয়াল এক্সপালশন হচ্ছে প্রোডাক্ট অফ কনসেপশনের এবং সাম পার্ট অফ কনসেপ্টাস রয়ে যাচ্ছে ইউটেরাইন ক্যাভিটিতে, এটাকে ইনকমপ্লিট অ্যাবর্শন বলছে। এবার ক্লিনিক্যাল ফিচার্স কি কি থাকে ইনকমপ্লিট অ্যাবর্শনে দেখো। হিস্ট্রি অফ এক্সপালশন অফ ফ্লেসি মাস পার ভ্যাজাইনা। তাহলে আমরা পার ভ্যাজাইনা একটা ফ্লেসি মাস এক্সপালশন হবে সেই হিস্ট্রি দেবে। ঠিক আছে, মা কিন্তু একটা হিস্ট্রি দেবে যে একটা ফ্লেসি মাস এক্সপালশন হয়েছে। দেন দ্য পেশেন্ট প্রেজেন্ট উইথ persistent lower abdominal pain, continued vaginal bleeding, uterus smaller than the period of amenorrhea, patulous or open cervical os, admits fingertips, variable amount of bleeding, expelled tissue appears incomplete, আর ultrasonography, retained heterogeneous ecogenic product of conception in the uterine cavity. তাহলে ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে দেখো কি কি হবে। বলছে একটা মা একটা হিস্ট্রি দেবে যে একটা ফ্লেসি মাস এক্সপালশন হয়েছে। ঠিক আছে, তারপর পেশেন্টের মধ্যে আর কি কি প্রেজেন্ট থাকবে, একটা লোয়ার অ্যাবডোমিনাল পেন কিন্তু প্রেজেন্ট থাকবে। আমরা কমপ্লিট অ্যাবর্শনে দেখেছিলাম মায়ের পেনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, প্রোডাক্ট এক্সপেল আউটের সাথে সাথে মায়ের পেনটা চলে যাচ্ছিল, কিন্তু এইখানে মা বলছে যে তার একটা ফেসি মাস এক্সপালশন হয়েছে কিন্তু পেন তাও রয়ে গেছে। ঠিক আছে, লোয়ার অ্যাবডোমেনে পেন রয়েছে, কন্টিনিউ ভ্যাজানাল ব্লিডিংও হচ্ছে, আর ইউটেরাসটা স্মলার রয়েছে দেন দ্য পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, কেননা কিছুটা তো বেরিয়ে গেছে সেই জন্য স্মলার থাকবে পিরিয়ড অফ অ্যামেনোরিয়ার থেকে। আর পাটুলাস বা ওপেন সার্ভাইকাল অসটাও ওপেন থাকছে, অ্যাডমিট করবে ফিঙ্গার টিপ, আর ভ্যারিয়েবল অ্যামাউন্টে ব্লিডিংও প্রেজেন্ট থাকবে। আর যে টিস্যুটা এক্সপেলড হয়েছে সেটা যদি আমরা এক্সামিন করি তাহলে সেটা ইনকমপ্লিট রয়েছে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আর আল্ট্রাসোনোগ্রাফি যদি করা হয় তাহলে দেখা যাবে যে একটা ইউটেরাইন ক্যাভিটির মধ্যে প্রোডাক্ট অফ কনসেপশন রিটেন রয়েছে, সেটা কিন্তু ইউএসজিতে ডিটেক্ট করা যাবে। ঠিক আছে, এটা হলো ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কি কি আছে দেখো। বলছে প্রথমে একটা মা হিস্ট্রি দেবে যে ফ্লেসি মাস এক্সপালশন হয়েছে পার ভ্যাজাইনা, সেই সাথে সাথে মায়ের মধ্যে প্রেজেন্ট থাকছে লোয়ার অ্যাবডোমিনাল পেন। ঠিক আছে, কমপ্লিট অ্যাবর্শনের মতো এখানে কিন্তু পেনটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হলো না, এখানে কিন্তু পারসিস্টেন্ট রয়ে গেল পেনটা, আর সেই সাথে ভ্যাজানাল ব্লিডিংটাও কন্টিনিউ চলবে। ইউটেরাসটা স্মলার থাকবে পিরিয়ড অফ অ্যামেনোরিয়া থেকে, কেননা যেহেতু কিছুটা প্রোডাক্ট বেরিয়ে গেছে, আর সার্ভাইকাল অসটাও ওপেন রয়েছে যেহেতু প্রোডাক্টটা এক্সপেল হয়েছে, আর অ্যাডমিট করছে ফিঙ্গার টিপ। আচ্ছা, আর এক্সপেল যে টিস্যুটা সেটা আমরা যদি এক্সামিন করি তাহলে দেখবো সেটা ইনকমপ্লিট রয়েছে, আর ইউএসজি করলেও আমরা দেখতে পাবো যে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে প্রোডাক্ট অফ কনসেপশন রয়েছে, সেটা ডিটেক্ট করা যাবে। এবার দেখো নেক্সট কি কি কমপ্লিকেশন হয়। ব্লিডিং, সেটা প্রফিউজ হেমারেজ, প্রচন্ড ব্লিডিং হবে, সেপসিস হয়ে যেতে পারে যেহেতু প্রোডাক্ট রয়ে যাচ্ছে ভেতরে, সেজন্য সেপসিস হতে পারে, আর প্লাসেন্টাল পলিপ। ঠিক আছে, প্লাসেন্টাল হচ্ছে পলিপ হতে পারে, মানে কিছুটা যেহেতু মানে রয়ে যাচ্ছে প্রোডাক্টটা সেটাই থেকেই বলছে যে প্লাসেন্টাল পলিপ সেটাকে বলছে, আর সেটার ফলে কিন্তু পিপিএইচ হতে পারে। আচ্ছা, এবার দেখো ম্যানেজমেন্টের মধ্যে কি বলছে। ম্যানেজমেন্ট বলছে ফার্স্টে রিসাসিটেট দ্য পেশেন্ট ইফ নেসেসারি। তাহলে প্রথমেই আমাকে রিসাসিটেট করতে হবে পেশেন্টকে। রিসাসিটেট মানে আমাকে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এগুলো ঠিকঠাক আছে কিনা মায়ের দেখতে হবে। ঠিক আছে, ওপেন রাখতে হবে এয়ারওয়েটা, ব্রিদিং ঠিকঠাক আছে কিনা। এছাড়া সার্কুলেশনের মধ্যে যদি বেশি ব্লিডিং হয় তাহলে আমাকে কি করতে হবে, আইভি ফ্লুইড চালাতে হবে, ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ইভাকুয়েশন অফ রিটেন প্রোডাক্টস অফ কনসেপশন। তারপরে মাকে আগে রিসাসিটেট করে এবার আমি ইভাকুয়েট করবো রিটার্ন প্রোডাক্ট অফ কনসেপশনটা।
এবার ইভাকুয়েশন হবে রিটেন প্রোডাক্ট বা কনসেপশন। এবার দেখো আর্লি অ্যাবর্শন, যদি আর্লি উইকসে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার ম্যানেজমেন্ট কি? ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন আন্ডার অ্যানালজেসিয়া অর জেনারেল অ্যানালজেসিয়া। বলছে যদি আর্লি উইকসে হয় তাহলে সেক্ষেত্রে ডিই করা হয়ে থাকে সাধারণত, এবং সেটা করা হয়ে থাকে কোনো অ্যানালজেসিয়া দিয়ে বা জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়। এছাড়া ম্যানুয়াল ভ্যাকুম অ্যাসপিরেশন করা হয়, এটাও ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে ডিই করা হয় বা ম্যানুয়াল ভ্যাকুম অ্যাসপিরেশন করা হয়। আচ্ছা, এছাড়া দেখো লেট যদি অ্যাবর্শন হয় তাহলে সেক্ষেত্রে জেনারেল অ্যানাস্থেসিয়া এখানেও দিচ্ছে। রিমুভ প্রোডাক্ট ইউজিং ওভাম ফরসেপস অর ব্ল্যান্ড কিউরেট। এখানে প্রথমে ওভাম ফরসেপ দিয়ে প্রথমে প্রোডাক্টটাকে বার করছে, কতটা আছে সেটার উপর ডিপেন্ড করছে। যদি অল্প থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ওভাম ফরসেপ দিয়ে বার করছে, এবং বা হচ্ছে ব্লান্ট কিউরেটেজ দিয়ে বার করছে। এছাড়া ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেজ ইফ টিস্যুস রিমেন। ঠিক আছে, যদি বেশি টিস্যু রয়ে যায় তাহলে সেক্ষেত্রে বা ডিসি করছে। সেন্স রিমুভ টিস্যু ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, তারপর যে প্রোডাক্টটা বেরোলো সেটাকে বায়োপসি করার জন্য পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে আর্লি অ্যাবর্শনের ক্ষেত্রে ডিই করা হয়, আর হচ্ছে এমভিএ ম্যানুয়াল ভ্যাকুম অ্যাসপিরেশন করা হয়। আর লেট অ্যাবর্শন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে জিএ দিচ্ছে, দিয়ে ওভাম ফরসেপ দিয়ে বা কিউরেট দিয়ে প্রোডাক্টটাকে বার করছে, হ্যাঁ, বা ডিসি করছে, আর হচ্ছে তারপর সেই প্রোডাক্টটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠাচ্ছে। এবার দেখো মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট বলছে মিজোপ্রস্টল 200 মাইক্রোগ্রাম ভ্যাজাইনালি এভরি 4 আওয়ার্স। প্রতি 4 ঘন্টা অন্তর ভ্যাজাইনালি কত মিজোপ্রস দিতে হবে? 200 মাইক্রোগ্রাম দিতে হবে। ফিউয়ার কমপ্লিকেশনস কম্পেয়ার্ড উইথ সার্জিক্যাল ম্যানেজমেন্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস। ঠিক আছে, বলছি যে যদি সার্জিক্যালের সাথে যদি আমি কম্পেয়ার করি মেডিকেল ম্যানেজমেন্টটাকে, তাহলে কিন্তু এই মেডিকেল ম্যানেজমেন্টে অনেক কম কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। তাই জন্য এটাই সব থেকে বেশি প্রেফার করা হয় যদি আর্লি উইকসে অ্যাবর্শন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে এখানে মিজোপ্রস্টল দিচ্ছে কত? 200 মাইক্রোগ্রাম ভ্যাজাইনালি প্রতি 4 ঘন্টা ছাড়া ছাড়া। ঠিক আছে, যতক্ষণ না পুরো প্রোডাক্টটা বেরোচ্ছে। এবার দেখো আসছে মিসড অ্যাবর্শন, যেটাকে সাইলেন্ট মিসক্যারেজ বলা হয়। এই টার্মটা মনে রাখবে, মিসড অ্যাবর্শনকে সাইলেন্ট মিসক্যারেজ বলে। When the fetus dies but remain retained inside the uterus for a variable period without being expelled. When the fetus dies, fetus এখানে কিন্তু ডাই হয়ে যাচ্ছে, but remains inside the uterus for a variable period, কিন্তু ইউটেরাসের মধ্যে একটা ভ্যারিয়েবল পিরিয়ড রয়ে যায় without being expelled, মানে না বেরিয়ে, না এক্সপেল আউট হয়ে ও কিন্তু ইউটেরাসের মধ্যে রয়ে যাচ্ছে একটা ভ্যারিয়েবল পিরিয়ড, তাকেই বলা হচ্ছে মিসড অ্যাবর্শন বা সাইলেন্ট মিসক্যারেজ। কোনো সাইন সিমটম দেখা যাচ্ছে না, হ্যাঁ মিসক্যারেজ হয়েছে বলে বোঝাই যাবে না। ঠিক আছে, তাহলে ওয়েন দ্য ফিটাসটা কিন্তু ডাই হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ইউটেরাসের মধ্যে একটা ভ্যারিয়েবল পিরিয়ড রয়ে গেল এক্সপেল না হয়ে, সেটাকেই আমরা বলবো মিসড অ্যাবর্শন। এর কি কি ক্লিনিক্যাল ফিচার্স আছে দেখো। ইউজুয়ালি প্রেজেন্ট উইথ ফিচার্স অফ থ্রেটেন্ড মিসক্যারেজ। ঠিক আছে, প্রথমে থ্রেটেন্ড যে মিসক্যারেজের ফিচার্সগুলো আছে সেগুলো দিয়ে এটা শুরু হয়, সেগুলো প্রেজেন্ট থাকছে। ফলোড বাই তারপরে কি কি হয়? পারসিস্টেন্ট ব্রাউনিশ ভ্যাজাইনাল ডিসচার্জ, একটা পারসিস্টেন্ট ব্রাউনিশ ভ্যাজাইনাল ডিসচার্জ থাকে। প্রেগনেন্সি সিমটমস গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার করে, প্রেগনেন্সি যে সিমটমসগুলো সেগুলো গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার করছে। আর হচ্ছে অ্যাবসেন্ট ফিটাল হার্ট সাউন্ড, ফিটাল হার্ট সাউন্ডটাও অ্যাবসেন্ট থাকে ডপলার দিয়ে দেখলে। আর আল্ট্রাসোনোগ্রাফিতে কি দেখা যাচ্ছে? নো ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি অর নো ফিটাল মুভমেন্ট, কোনো ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটিও পাওয়া যায় না, কোনো ফিটাল মুভমেন্টও পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল ফিচার্স কি কি বলছে? ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে বলছে সাধারণত থ্রেটেড মিসক্যারেজের প্রথমে ফিচার্সগুলো দেখা যায়, তারপর ধীরে ধীরে ব্রাউনিশ ভ্যাজাইনাল ডিসচার্জ দেখা যায়। প্রথমে ব্রাইট রেড হচ্ছিল, তারপর সেটা ব্রাউনিশ ভ্যাজাইনাল ডিসচার্জ হলো, এবং সেটা পারসিস্টেন্ট থাকবে। আর প্রেগনেন্সির যে সিমটমসগুলো ছিল সেগুলো গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার করছে। ফিটাল হার্ট সাউন্ড ডপলার দিয়ে দেখলে পাওয়া যাবে না, আল্ট্রাসোনোগ্রাফি করলে কোনো ফিটাল অ্যাক্টিভিটিও পাওয়া যাবে না,
আর মুভমেন্টও পাওয়া যাবে না। ঠিক আছে, এবার এর কি কি কমপ্লিকেশনস হয় দেখো। সিমিলার টু ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, আইইউএফটি তে যে কমপ্লিকেশনস গুলো হয়ে থাকে তার মতো এখানে অনেকটা সিমিলার দেখা যায় কমপ্লিকেশন। আচ্ছা, মেটার্নাল কমপ্লিকেশনে কি কি দেখা যায় দেখো। বলছে ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলোপ্যাথি হয়, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কমপ্লিকেশনস। তাহলে মোস্ট ফ্রিকুয়েন্টলি যেটা দেখা যায় সেটা হচ্ছে ডিআইসি ডেভেলপ হয়। আর সেপসিস আর ইনফেকশনস হতে পারে, স্পেশালি যেহেতু ডেড ফিটাসটা প্রলং পিরিয়ড ইউটেরাসে রয়ে যায়, সেই জন্য সেপসিস বা ইনফেকশন ডেভেলপ করতে পারে। আর পোস্টমর্টম হেমারেজ হতে পারে ডিউ টু কোয়াগুলেশনস অ্যাবনর্মালিটিস অর ইউটেরাইন অ্যাটমি। যেহেতু মায়ের মধ্যে একটা ডিআইসি ডেভেলপ করে, যেহেতু অনেকদিন ধরে ফিটাসটি ইউটেরাইন ক্যাভিটির মধ্যে রয়েছে, থেকে একটা হচ্ছে যে কোয়াগুলেশনের একটা হচ্ছে যে প্রবলেম করে, সেই জন্য কিন্তু পোস্টমর্টম হেমারেজ হতে পারে। ঠিক আছে, আর রিটেন প্লাসেন্টা আফটার ডেলিভারি দেখা যেতে পারে যে রিটেন প্লাসেন্টা হয়ে যেতে পারে। আর অবস্ট্রাক্টেড আর প্রলং লেবার অকেশনালি হয়। আর সাইকোলজিক্যাল কমপ্লিকেশনস এর মধ্যে দেখো, গ্রিফ, অ্যাংজাইটি, ডিপ্রেশনস অ্যান্ড পোস্ট ট্রমাটিক স্ট্রেস মায়ের মধ্যে এগুলো ডেভেলপ করে। আর ফিটাল বা অবস্ট্রাটিক কমপ্লিকেশনস এর মধ্যে বলছে ম্যাসারেশনস অফ দ্য ফিটাস, স্কিন পিলিং অ্যান্ড টিস্যু চেঞ্জেস ডিউ টু প্রলং ইন্টারইউটেরাইন রিটেনশন। যেহেতু ফিটাস প্রলং ইন্টারইউটেরাইন রিটেনশন হচ্ছে, সেজন্য ম্যাসারেটেড হয়ে যায়। ঠিক আছে, ইন্টারইউটেরাইন ইনফেকশনস ইফ অ্যাসোসিয়েটেড উইথ কোরিওঅ্যামিওনাইটিস, ইন্টারইউটেরাইন ইনফেকশনও দেখা যায় যেহেতু প্রলং টাইম ইউট্রাসে থাকছে। আর ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার, ডিআইসি আর লেস কমন দ্যান ইন আইইউএফটি। আইইউএফটিতে যতটা দেখা যায় ডিআইসি, তার তুলনায় এখানে কিছুটা হচ্ছে কম দেখা যায়। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে ম্যানেজমেন্ট দেখো। ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। মেনি ওমেন এক্সপেল দ্য কনসেপ্টাস স্পন্টেনিয়াসলি। বেশিরভাগ ওমেনদের ক্ষেত্রেই দেখা যায় যে কনসেপ্টাসটা স্পন্টেনিয়াসলি এক্সপেল হয়ে যায়। আচ্ছা, এই যদি না হয় তাহলে সেক্ষেত্রে এবার মেডিকেল বা সার্জিক্যাল মেথডের মাধ্যমে বার করতে হবে। এবার মেডিকেল ম্যানেজমেন্ট কি বলছে, যদি ইউটেরাস যদি লেস দ্যান 12 উইকস হয়, যদি লেস দ্যান 12 উইকস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মিজোপ্রস্টল PGE1 800 মাইক্রোগ্রাম ভ্যাজাইনালি দেওয়া হয়। ঠিক আছে, ইউটেরাসে যদি সাইজ মানে জেস্টেশনাল উইকস যদি 12 উইকসের কম হয় তাহলে সেক্ষেত্রে মিজোপ্রস্টল দেওয়া হচ্ছে 800 মাইক্রোগ্রাম ভ্যাজাইনালি। ঠিক আছে, রিপিট আফটার 24 আওয়ার্স ইফ রিকোয়ার্ড। যদি তারপরেও যদি মানে প্রোডাক্টটা না বেরোয় বা ফিটাসটা না বেরোয় তাহলে সেক্ষেত্রে 24 আওয়ার্স পর আবার রিপিট করতে হবে মিজোপ্রস্ট। এক্সপালশন ইউজুয়ালি অকার্স উইথিন 48 আওয়ার্স, তবে এক্সপালশন ইউজুয়ালি 48 আওয়ার্সের মধ্যে হয়ে যায়। এবার বলছে যদি ইউটেরাসে যদি সাইজ মোর দ্যান 12 উইকস হয় তাহলে সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট দেখো। এখানে প্রেফার্ড রেজিমেন হচ্ছে মিফিপ্রিস্টল 200 mg ওরালি ফলোড বাই মিজোপ্রস্টল 800 মাইক্রোগ্রাম। ঠিক আছে, মিফিপ্রিস্টল আর মিজোপ্রস্টল এই দুটোভাবে করছে। দেখো, এর আগে হচ্ছে যে মিজোপ্রস্টলে হয়ে যাচ্ছিল, যেহেতু তখন হচ্ছে যে তোমার ফিটাসের হচ্ছে সাইজটাও ছোট আছে, মানে 12 উইকসের যেহেতু কম ছিল, আর এখানে যেহেতু ফিটাস সাইজটা বেশি, সেই জন্য এখানে হচ্ছে তোমার মিফিপ্রিস্টল আর মিজোপ্রস্টল দুটো ড্রাগ দেওয়া হচ্ছে। প্রথমে মিফিপ্রিস্টল 200 mg ওরালি দেওয়া হয়, তারপর মিজোপ্রস্টল 800 মাইক্রোগ্রাম দিচ্ছে। সেটা বাক্কালিও হতে পারে, মানে ওরালিও দিচ্ছে, বা ভ্যাজাইনালিও দেওয়া হয়, বা সাবলিঙ্গুয়ালি জিভের তলাতেও দেওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার বলছো অল্টারনেটিভ আর একটা কি রেজিমেন ইউজ করা হয়, মিজোপ্রস্ট 800 মাইক্রোগ্রাম অ্যালোন বাই এনি রুট। মিজোপ্রস্টও দেওয়া হয় 800 মাইক্রোগ্রাম যে কোনো রুটে, তবে এটার থেকে সব থেকে প্রেফার্ড যে রেজিমেন সেটা হচ্ছে ওই যদি দুটো ইউজ করা হয়, কম্বাইন্ড করে দেওয়া হয়। ঠিক আছে, যেহেতু ইউটেরাইন সাইজটা তখন বেশি হয়ে যাচ্ছে, 12 উইকসের বেশি হয়ে যাচ্ছে। এবার দেখো বলছে অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে যে 10 to 20 ইউনিটস ইন 500 ml নর্মাল স্যালাইন। এছাড়া অক্সিটোসিন দিয়েও করা যেতে পারে। 10 থেকে 20 ইউনিটস তোমার 500 ml নর্মাল স্যালাইনে দেওয়া হলো। স্টার্ট অ্যাট 30 ড্রপস পার মিনিট।
কতটা ড্রপে শুরু করতে হবে? পার মিনিট 30 ড্রপস করে। If unsuccessful, increase gradually up to 200 units with monitoring. যদি এই 10 থেকে 20 ইউনিটস নর্মাল স্যালাইন দেওয়ার পর ঠিকমতো প্রোগ্রেস হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ডোজটা ধীরে ধীরে বাড়ানো যেতে পারে এবং 200 ইউনিটস পর্যন্ত দেওয়া যেতে পারে, কিন্তু সেটা কেয়ারফুল অবজারভেশন করে দিতে হবে, কেয়ারফুলি মাকে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি সার্জিক্যাল কি ম্যানেজমেন্ট করা হয়। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে বলছে যদি লেস দ্যান 12 উইকস হয় সেক্ষেত্রে সাকশন ইভাকুয়েশন আর ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন করা হচ্ছে। ঠিক আছে, এর আগেও দেখেছিলাম আমরা যে 12 উইকসের কম হলে সাকশন ইভাকুয়েশন করছে আর ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন করছে। আর ডান হোয়েন ডেফিনেটিভ ট্রিটমেন্ট ইজ প্রেফার্ড। আর এটা কখন করা হয়? ধরো যখন হচ্ছে টার্মিনেশনটা খুবই আর্জেন্সি রয়েছে, ঠিক আছে, এটা ছাড়া কোনো উপায় নেই, সেক্ষেত্রে হচ্ছে কি যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ডিল করে বা সাকশন ইভাকুয়েশন করে করে দিতে হবে 12 উইকসের আগে। কেননা আমি বললাম 12 উইকসের আগে মেডিকেল মেথডটাই বেস্ট, তাই তো? কিন্তু ধরো মায়ের কন্ডিশনটা অনেক বেশি ডিটোরিয়েট করে গেছে বা হচ্ছে যে আমাকে ইমিডিয়েট টার্মিনেশন করার দরকার আছে, সেক্ষেত্রে হচ্ছে তখন আমাদের কিন্তু সাকশন ইভাকুয়েশন আর ডি এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করে করা যেতে পারে। বা মেডিকেল ম্যানেজমেন্টটা যদি 12 উইকসের মধ্যেও যদি মেডিকেল ম্যানেজমেন্ট ফেল হয় সেক্ষেত্রেও এই সার্জিক্যালি এই দুটো প্রসিডিওরে যে কোনো একটা ইউজ করা যেতে পারে। এবার বলছে কি রিস্ক রয়েছে এর, ইউট্রাইন ওয়াল ইনজুরি হতে পারে। ঠিক আছে, যেহেতু কিউরেটেজ করছে, এবার সেটাতে কিন্তু ইউট্রাইন ওয়ালে ইনজুরি হতে পারে আর হেভি হেমারেজ হতে পারে, এই দুটো রিস্ক রয়েছে। মেডিকেলের থেকে আগেই বললাম যে সার্জিক্যালে বেশি রিস্ক রয়েছে। আচ্ছা, এবার দেখো মোর দ্যান 12 উইকস যদি হয় সেক্ষেত্রে কি করা হয়? সার্ভিক্স সফেন্ট ইউজিং প্রস্টাগ্ল্যান্ডিন E1। এক্ষেত্রে কিন্তু এবার সার্ভিক্সটাকে সফেন্ট করতে হবে, মানে ডি করার আগে, হ্যাঁ, আগে সার্ভিক্সটাকে সফট করতে হবে, যেহেতু উইক্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, 12 উইকসের বেশি হচ্ছে, সেই জন্য আগে সার্ভিক্সটাকে সফেনিং করা হবে প্রস্টাগ্ল্যান্ডিন E1 বা মিজোপ্রস্ট দিয়ে। ঠিক আছে, তারপর ডাইলেটর ইউজ করা হবে, ইফ নিডেড মেকানিক্যাল ডাইলেটর অর ল্যামিনারিয়া টেন্ট, এই দুটো হচ্ছে ইউজ করা যেতে পারে। দেন পারফর্ম ডাইলেটেশনস অ্যান্ড ইভাকুয়েশনস। আচ্ছা দেখো, তাহলে আমাকে এখানে ডি করার আগে আগে প্রথমে সার্ভিক্সটাকে সফেন্ট করে নিতে হবে মিজোপ্রস দিয়ে। ঠিক আছে, বা আমার যদি মেকানিক্যাল কোনো ডাইলেটার লাগে বা ল্যামিনারিয়া টেন লাগে সেটা দিয়ে ডাইলেট করে নিতে হবে, করে তারপর ডি এই প্রসিডিওরটা করতে হবে। ঠিক আছে, এবার বলছে আফটার মেডিকেল ট্রিটমেন্ট পারফর্ম আল্ট্রাসোনোগ্রাফি টু কনফার্ম এমটি ইউট্রাইন ক্যাভিটি। এবার ধরো মেডিকেল ট্রিটমেন্ট যদি ধরো করা হলো মাকে, তারপর তাহলে আমাকে কনফার্ম হতে হবে তো যে পুরোটা বেরিয়েছে কিনা, তাহলে পারফর্ম করতে হবে আল্ট্রাসোনোগ্রাফি টু কনফার্ম এমটি ইউট্রাইন ক্যাভিটি, পুরোটা এমটি হয়েছে কিনা আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হতে হবে। ইফ রিটেন্ড প্রোডাক্ট রিমেন, তখন ইভাকুয়েশন করতে হবে সেটা। ঠিক আছে, সেই ইভাকুয়েশনটা তখন তোমার ডিইডিসি এগুলোর মাধ্যমে হতে পারে বা ওভাম ফরসেপস ইউজ করে হতে পারে এগুলো। নেক্সট এবার দেখো সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শন কি বলছে? এনি অ্যাবর্শন অ্যাসোসিয়েটেড উইথ ক্লিনিক্যাল এভিডেন্স অফ ইনফেকশনস অফ দ্য ইউটেরাস অ্যান্ড ইটস কন্টেন্ট। বলছে যে কোনো অ্যাবর্শন যেটার মানে যে অ্যাবর্শনের ফলে কোনো ইনফেকশনের এভিডেন্স বা ক্লিনিক্যাল সাইন সিমটমস থাকবে তাকেই আমরা সেপটিক অ্যাবর্শন বলছি। তাহলে যে কোনো অ্যাবর্শন থ্রেটেন্ড হতে পারে বা হচ্ছে যে তোমার কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট হতে পারে, যে কোনো অ্যাবর্শনের সাথে যদি আমরা ইনফেকশনের কোনো সাইন সিমটম দেখতে পাই সেটাকেই বলবো সেপটিক অ্যাবর্শন। এবার দেখো এর ক্রাইটেরিয়া কি কি এখানে মানে সাধারণত দেখা যায়। রাইজ অফ টেম্পারেচার 100.4 ফর 24 আওয়ার্স, 24 আওয়ার্সের মধ্যে আমরা দেখবো টেম্পারেচারটা 100.4 হচ্ছে। অফেন্সিভ বা পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ থাকতে পারে আর লোয়ার অ্যাবডোমিনাল পেন অ্যান্ড টেন্ডারনেস থাকবে। এবার দেখো ক্লিনিক্যাল ফিচার্স মায়ের মধ্যে কি কি দেখা যায়। পাইরেক্সিয়া অ্যাসোসিয়েটেড উইথ চিলস, রাইগার। ঠিক আছে, পাইরেক্সিয়া থাকবে মানে হাই ফিভার থাকবে, সেই সাথে মায়ের চিলস বা রাইগার থাকতে পারে।
আর পুরুলেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে, আর অ্যাবডোমিনাল বা চেস্ট পেইন থাকবে, পারসিস্টেন্ট ট্যাকিকার্ডিয়া থাকবে, তারপরে হাইপোথার্মিয়াও থাকতে পারে যদি এন্ডোটক্সিক শক হয়। ঠিক আছে, এন্ডোটক্সিক শক পরে বলছি, ওটার ফলে কিন্তু হাইপোথার্মিয়াও হতে পারে। আর ইম্পেয়ার্ড মেন্টাল স্টেট ইম্পেয়ার হতে পারে, যেহেতু ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন রেট যত বেশি হবে মায়ের হচ্ছে মেন্টাল স্টেটটা সেটা হ্যাম্পার হতে পারে, চেঞ্জ হতে পারে মেন্টাল স্টেটের। আর ইউট্রাইন টেন্ডারনেস, এই ক্লিনিক্যাল ফিচার্সগুলো প্রেজেন্ট থাকবে সেপ্টিক অ্যাবর্শনে। এবার দেখো ক্লিনিক্যাল গ্রেডিং, এর 3টে গ্রেড আছে। ফার্স্ট যেটা গ্রেড 1 বলছে, দেখো দ্য ইনফেকশন ইজ লোকালাইজড ইন দ্য ইউটেরাস, ইনফেকশনটা ইউটেরাসের মধ্যেই লোকালাইজড রয়েছে, তখন আমরা গ্রেড 1 বলবো। আর গ্রেড 2 বলছে দ্য ইনফেকশন স্প্রেডস বিয়ন্ড দ্য ইউটেরাস টু দ্য প্যারামেট্রিয়াম, টিউবস, ওভারিস অর পেলভিক পেরিটোনিয়াম। গ্রেড 2 কখন বলবো, যখন ইনফেকশনটা এবার ইউটেরাসকে পেরিয়ে, মানে ইউটেরাসের বিয়ন্ডে যখন প্যারামেট্রিয়াম, টিউব এবং ওভারি বা পেলভিক পেরিটোনিয়াম এগুলোতে স্প্রেড করছে ইনফেকশনটা, তখন গ্রেড 2 বলছি। আর গ্রেড 3 কি, জেনারেলাইজড পেরিটোনাইটিস অ্যান্ড অর এন্ডোটক্সিক শক অর জন্ডিস অর অ্যাকিউট রেনাল ফেলিওর, যদি এগুলো দেখা যায়, মানে জেনারেলাইজড পেরিটোনাইটিস মানে অ্যাবডোমিনাল পেরিটোনাইটিস, মানে পেরিটোনিয়াল যে ক্যাভিটি সেখানে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশনটা পুরোটা ছড়িয়ে গেছে, এন্ডোটক্সিক শক দেখা যাচ্ছে, টক্সিক শক দেখা যাচ্ছে, সেপটিক শক দেখা যাচ্ছে, বা জন্ডিস অর অ্যাকিউট রেনাল ফেলিওর রয়েছে, এগুলো থাকলে আমরা তাকে গ্রেড 3 বলছি। আর গ্রেড 1 এটা হচ্ছে মোস্ট কমন অ্যান্ড ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ স্পন্টেনিয়াস অ্যাবর্শন, এবং এটা স্পন্টেনিয়াস অ্যাবর্শনের সাথে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড থাকে। আর গ্রেড 3 ইজ অলমোস্ট অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ইনলিগাল ইনডিউসড অ্যাবর্শন। আর গ্রেড 3 হয়ে যাওয়া মানে মোটামুটি যদি ইনলিগাল ইনডিউসড অ্যাবর্শন করা হয় তার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে, তাহলে গ্রেড 1 মানে হচ্ছে মোটামুটি এটা স্পন্টেনিয়াস অ্যাবর্শনের ফলে আমরা মনে করতে পারি যেটার ফলে হতে পারে। আর গ্রেড 3 মানে অনেকটা প্রোগ্রেস করে গেছে, সেটা যদি কোনো ইললিগাল ইনডিউসড অ্যাবর্শন করা হয়, মানে আনঅথরাইজড পার্সনকে দিয়ে করিয়েছে, ঠিকমতো ভাবে সেপটিক টেকনিক মেনটেন, মানে অ্যাসেপটিক টেকনিক মেনটেন করে করেনি, বা হচ্ছে তোমার ডেলিভারি প্লেসটা হচ্ছে যে কোনো রকম রেকগনাইজড প্লেসে নয়, রেজিস্টার প্লেসে নয়, আনক্লিন আনহাইজেনিক মেথডে করেছে, সেইগুলো ফলে যদি ইললিগালি ইনডিউসড অ্যাবর্শনের ফলে গ্রেড 3 হতে পারে, মানে ইনফেকশনটা পুরো পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে স্প্রেড হয়ে গেছে। ঠিক আছে, জন্ডিস হতে পারে বা অ্যাকিউট রেনাল ফেলিওর হয়ে যেতে পারে মায়ের, এগুলো দেখা যেতে পারে। এবার ইনভেস্টিগেশন কি কি করা হবে, ইনভেস্টিগেশন বলছে রুটিন ইনভেস্টিগেশন ইনক্লুড cervical or high vaginal swab is taken prior to internal examination. তাহলে এখানে হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন করে তোমার ওই হাই বা সার্ভাইকাল ভ্যাজাইনাল সোয়াব নিতে হবে, সেটা হচ্ছে কালচার সেন্সিটিভিটি করতে হবে। ঠিক আছে, আর স্পেশাল ইনভেস্টিগেশনের মধ্যে বলছে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, সিরাম ইলেকট্রোলাইটস লেভেল দেখতে হবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, কোয়াগুলেশন প্রোফাইল, প্লেন এক্সরে, এগুলো করতে হবে। আর বেশি সিভিয়ার হলে হসপিটালাইজেশন করতে হবে। ঠিক আছে, করে তোমার ওই হাই ভ্যাজাইনাল সোয়াব নিতে হবে আর অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। তারপর যদি কোনো কিছু রিটেন রয়ে যায় সেটা তারপর এক্সপেল আউট করতে হবে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দেওয়ার সাধারণত 24 থেকে 48 ঘন্টা পর ইভাকুয়েশন করা হয় এখানে। এবার দেখো রেকারেন্ট মিসক্যারেজ, রেকারেন্ট মানেই বোঝা যাচ্ছে যে যখন বারে বারে হয়। It is defined as a sequence of 3 or more consecutive spontaneous abortion before 20 weeks. এক্ষেত্রে কিন্তু বলছে বিফোর 20 উইকস, 20 উইকসের আগে যদি 3 বা তার বেশি অ্যাবর্শন স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায় তখন তাকে রেকারেন্ট মিসক্যারেজ বলা হয়। 3 বা তার বেশি যদি স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায় তাকে রেকারেন্ট মিসক্যারেজ বলা হয়। ঠিক আছে, এবার বলছি ইন্ডাকশন অফ অ্যাবর্শন, যেটা ইনডিউসড অ্যাবর্শন, deliberate termination of pregnancy either by medical or by surgical method before the viability of the fetus is called induction of abortion. যেটা বললাম যে যদি ডেলিবারেটলি প্রেগনেন্সিটাকে টার্মিনেট করা হয়ে থাকে সেটা মেডিকেল মেথডের মাধ্যমে হতে পারে বা সার্জিক্যাল মেথডের মাধ্যমেও 22 উইকসের আগে আর ফিটাল ওয়েটটা 500 গ্রামের আগে যদি করা হয় সেটাকে বলা হয় ইনডিউসড অ্যাবর্শন। এবার বলছে দ্য ইনডিউসড অ্যাবর্শন মে বি লিগাল অর ইললিগাল। আমরা ওর ডিভিশনে পড়েছিলাম
এটা দুটো ভাগে ভাগ করা ছিল, যেখানে লিগাল আর ইলিগাল ছিল। There are many countries in the globe where the abortion is not yet legalized. ঠিক আছে, in India the abortion was legalized by Medical Termination of Pregnancy Act of 1971. এই সালটা কিন্তু ইম্পর্টেন্ট, যে তোমার এমটিপি অ্যাক্ট কবে হয়েছিল, 1971 এ। ঠিক আছে, and has been enforced in the year April 1972, এবং এটা এনফোর্সড হয়েছিল কবে থেকে, 1972 এর এপ্রিল থেকে। The provisions of the act has been revised in 1975 and again MTP amendment in 2021. তাহলে এইটা কিন্তু এই যে তোমার এমটিপি অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু হয়েছিল 2021 এ, যেখানে অনেক কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে বা অ্যাড হয়েছে। ঠিক আছে, সেইগুলো আমাদের দেখতে হবে যে কি কি চেঞ্জেস এসছে। দেখো, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এমটিপি। আচ্ছা, ডেফিনেশন বলছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইজ দ্য ইন্টেনশনাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি by a registered medical practitioner under the provisions of the NTP Act to the protect of the life and health of the pregnant woman or for other legally permitted indications. বলছে এমটিপিটা কি, যদি ইন্টেনশনাল যদি টার্মিনেশন করা হয় প্রেগনেন্সিটাকে, ঠিক আছে, ইন্টেনশনালি, ধরো মায়ের কোনো মেডিকেল কোনো কজ আছে বা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, মা চাইছে না, ঠিক আছে, বা হচ্ছে ধরো ফিটাসের কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, গ্রস কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, ঠিক আছে, সেটা কিন্তু মানে হওয়ার পরও হয়তো বেবি মানে সার্ভাইভ করবে না, এরকম যদি কন্ডিশন হয়, তাহলে সেক্ষেত্রে যদি কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা টার্মিনেশন করানো হয়, ঠিক আছে, আর বলছে যে এমটিপি অ্যাক্টের আন্ডারে যা যা প্রভিশন আছে সেগুলো মেনে, তখন সেটাকে আমরা বলবো এমটিপি। এবার দেখো লিগাল ইন্ডিকেশনস কি কি আছে এমটিপির জন্য। ফার্স্ট বলছে টু সেভ দ্য লাইফ অফ দ্য মাদার, মায়ের যদি লাইফটাকে সেভ করতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এমটিপি করা যেতে পারে, এটা লিগালি এটা অ্যাপ্রুভড। আচ্ছা, বলছে সিরিয়াস যদি মায়ের কোনো কার্ডিয়াক ডিজিজ থাকে, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস রয়েছে, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, সিভিয়ার হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম রয়েছে, সার্ভাইকাল অর ব্রেস্ট ম্যালিগনেন্সি রয়েছে, ডায়াবেটিস মেলাইটাস উইথ রেটিনোপ্যাথি, আর এপিলেপসি অর সিভিয়ার সাইকিয়াট্রিক ইলনেস উইথ সাইকিয়াট্রিস্ট ওপিনিয়ন। যদি কোনো এপিলেপসি বা সিভিয়ার সাইকিয়াট্রিক ইলনেস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিস্টের ওপিনিয়ন নিয়ে তারপরে কিন্তু করা যেতে পারে। নেক্সট বলছে দেখো গ্রেভ রিস্ক টু ফিজিক্যাল অর মেন্টাল হেলথ, মানে এক্ষেত্রে কিন্তু মানে খুবই মায়ের ফিজিক্যাল আর মেন্টাল হেলথের ক্ষেত্রে খুব রিস্ক। ঠিক আছে, দেখো প্রেগনেন্সি যদি ডিউ টু রেপ হয়ে থাকে সেক্ষেত্রে, এছাড়া হচ্ছে তোমার ফেলিওর অফ কন্ট্রাসেপটিভ মেথড, কোনো কন্ট্রাসেপটিভ মেথডের ফেলিওরের ফলে যদি প্রেগনেন্সি আসে, যেটা মায়ের হচ্ছে ফিজিক্যাল বা মেন্টাল হেলথের ক্ষেত্রে একটা রিস্ক হতে পারে, যেহেতু যদি রেপ থেকে হয় সেটা মায়ের মেন্টাল হেলথের ক্ষেত্রে একটা তোমার রিস্ক না, সেই জন্য হচ্ছে যে এটার ক্ষেত্রে টার্মিনেশন করা যেতে পারে। আচ্ছা, ফেলিওর অফ কন্ট্রাসেপটিভ মেথডস যদি হয় সেক্ষেত্রে, আনপ্ল্যান প্রেগনেন্সি কজিং সিভিয়ার মেন্টাল স্ট্রেস, এছাড়া আনপ্ল্যান প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে সিভিয়ার মেন্টাল স্ট্রেস ক্রিয়েট করছে, সেক্ষেত্রেও টার্মিনেশন করা যেতে পারে। এবার বলছে দেখো ফিটাল কি কি ইন্ডিকেশন আছে। স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস, যদি অ্যানেলকেফালি থাকে, অ্যাবসেন্স অফ ভল্ট, ঠিক আছে, অ্যানেলকেফালি যদি থাকে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি থাকে যেমন ডাউন সিনড্রোম, জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে হিমোফিলিয়া বা সিস্টিক ফাইব্রোসিস যদি থাকে, এক্সপোজার টু টেরাটোজেনিক ড্রাগ, মা কোনো টেরাটোজেনিক ড্রাগে এক্সপোজ হয়েছে, যেমন ধরো ওয়ারফারিন খেয়েছে বা হচ্ছে রেডিয়েশন এক্সপোজার হয়েছে, ঠিক আছে, রুবেলা ইনফেকশনস হচ্ছে ফার্স্ট টাইমেস্টারে, তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু টার্মিনেশনস করে দেওয়াটাই বেটার, কেননা বেবি হওয়ার পরেও হয়তো সার্ভাইভ বেশি দিন করবে না, বা সার্ভাইভ করলেও নানা রকম মানে প্রবলেমের সাথে হয়তো বেবি মানে বেবির হচ্ছে যে কন্টিনিউ হবে, সেই জন্য এটা টার্মিনেট করে দেওয়াটাই বেটার। এবার দেখো মেথড অফ এমটিপি, মেথডের মধ্যে বলছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে কি করা হয়, ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে আপ টু 12 উইকস, কি কি মেথড ইউজ করা হয়। মেডিকেল মেথড বলছে মিফিপ্রিস্টন প্লাস মিজোপ্রস্টল, ঠিক আছে, মিফিপ্রিস্টন বা মিজোপ্রস্টল দিয়ে করছে,
আচ্ছা, এবার বলছে প্রস্টাগ্ল্যান্ডিনস মিজোপ্রস্টল, এটা হচ্ছে খুব চিপ হয়ে থাকে এবং স্টেবল অ্যাট রুম টেম্পারেচার, ক্যান বি গিভেন ওরালি, ভ্যাজাইনালি, সাবলিঙ্গুয়ালি অর রেক্টালি। ঠিক আছে, এটা হচ্ছে মিজোপ্রস্ট। নেক্সট দেখো বলছে মিফিপ্রিস্টন। মিফিপ্রিস্টন বলছে অ্যান্টি প্রোজেস্টেরন ড্রাগ। এটা হচ্ছে অ্যান্টি প্রোজেস্টেরন ড্রাগ। আমরা জানি প্রোজেস্টেরন প্রেগন্যান্সি কন্টিনিউ করতে হেল্প করে, আর এটা হচ্ছে অ্যান্টি প্রোজেস্টেরন ড্রাগ দেওয়া হচ্ছে অ্যাবর্শনে। মিফিপ্রিস্টন ইউজড উইথ মিজোপ্রস্টল, এটাকে মিজোপ্রস্টের সাথে এক কম্বাইন করে দেওয়া হয়। হাইলি এফেক্টিভ, ঠিক আছে, এই দুটো যদি কম্বাইন করে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে হাইলি এফেক্টিভ হয়। আর হচ্ছে বেস্ট সাকসেস পাওয়া যায় 49 ডেজ। 49 ডেজের মধ্যে যদি এগুলো কম্বাইন্ড করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সাকসেস রেটটা হাই থাকে। আর এফেক্টিভ আপ টু 63 ডেজ অফ জেস্টেশন, তবে 63 ডেজ অফ জেস্টেশন পর্যন্ত এফেক্টিভ হতে পারে, সেই জন্য 63 ডেজ পর্যন্ত এরকম আমরা কম্বাইন করে দিতে পারি, সেক্ষেত্রেও এফেক্টিভনেস আসে। এছাড়া বলছে মিফিপ্রিস্টন 200 to 600 mg orally followed in 48 hours by misoprostol 200 to 600 microgram orally or 400 to 800 microgram বাক্কালি, সাবলিঙ্গুয়ালি আর ভ্যাজাইনালি। মোটামুটি এগুলো অত ডিটেলে অত জানতে হবে না, এগুলো জেনে রাখবে যে কম যদি মানে সব থেকে প্রেফার রেজিমেন্ট হচ্ছে মিফিপ্রিস্টন এবং মিজোপ্রস্টল, এই দুটো যদি কম্বাইন করে দেওয়া হয় বেটার রেজাল্ট পাওয়া যায়। এছাড়া মিজোপ্রস্টল একাও হচ্ছে দেওয়া যায়, মিজোপ্রস্টল একাও দেওয়া হয়, ঠিক আছে। আর যদি হচ্ছে এই দুটো কম্বাইন করা হয় তার ক্ষেত্রে ডোজটা কি আছে, মিফিপ্রিস্টন 200 থেকে 600 mg ওরালি দেওয়া হয়। 200 থেকে 600 mg ওরালি প্রথমে মিফিপ্রিস্টন দিল, তার 48 আওয়ার্স পর মিজোপ্রস্টল 200 থেকে 600 মাইক্রোগ্রাম দিল, ঠিক আছে, একই 200 থেকে 600, কিন্তু ওটা এমজি আর এটা হচ্ছে মাইক্রোগ্রাম, ঠিক আছে, ইউনিটটা চেঞ্জ মনে রাখবে। এটাও হচ্ছে ওরালি দিচ্ছে, বা হচ্ছে 400 থেকে 800 মাইক্রোগ্রাম বাক্কালি, ওরালি হলে 200 থেকে 600 দিচ্ছে, আর যদি হচ্ছে যে বাক্কালি বা হচ্ছে সাবলিঙ্গুয়ালি বা ভ্যাজাইনালি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই 400 থেকে 800 দেওয়া হয়। তারপরে বলছে মিজোপ্রস্টল অ্যালোন 800 মাইক্রোগ্রাম সাবলিঙ্গুয়ালি or vaginally every 3 hours for 3 doses। যদি মিজোপ্রস্টল এবার যদি অ্যালোন দেওয়া হয় তাহলে সিঙ্গেল যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 800 মাইক্রোগ্রামে দেওয়া হয়, ঠিক আছে, আর এভরি 3 আওয়ার্স ছাড়া ছাড়া দেওয়া হয়, 3টে ডোজ দেওয়া হয়। তারপরে মিথোট্রেক্সেট এবং মিজোপ্রস্টল এটাও দিয়ে করা হয় অ্যাবর্শন। আচ্ছা, লেট্রোজোল অ্যান্ড মিজোপ্রস্টল এই দুটোও কম্বাইন করে ইউজ করা হয়। এছাড়া লেট্রোজোল 10 mg per oral daily for 3 days followed by misoprostol 800 microgram sublingually on 4th day। এত কিছু পড়তে যাবে না, এত কিছু যদি না পড়তে পারো এত ডোজ মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে, শুধু মিফিপ্রিস্টন মিজোপ্রস্টলের ডোজটাই মনে রাখবে। এবার দেখো সার্জিক্যাল কি কি ট্রিটমেন্ট করা হয়। ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করা হয়, সাকশন ইভাকুয়েশনস অ্যান্ড অর কিউরেটেজ করা হয়, আর ডাইলেটেশনস ইভাকুয়েশনস করা হয়, ঠিক আছে। তাহলে ভ্যাকুয়াম অ্যাসপিরেশন বা সাকশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ করছে, আর ডাইলেটেশন ইভাকুয়েশনস করা হয়। আচ্ছা, এবার এখানে ওই র্যাপিড মেথড আর স্লো মেথড এগুলোর মাধ্যমে হচ্ছে তোমার ডাইলেটেশনটা করা হয়, ডাইলেট করে তারপর ইভাকুয়েট করছে। স্লো মেথড মানে ওই ল্যামিনারিয়া টেন্ড একটা পাওয়া যায়, সেইটা দিয়ে মানে ডাইলেট করা হয়, ইউটেরাসটা ডাইলেট করে ইভাকুয়েট করছে তারপর। এত ডিটেলে জানতে হবে না, ঠিক আছে। আর হচ্ছে তোমার সেকেন্ড ট্রাইমেস্টারে কি করা হয়, যদি লেস দেন অর ইকুয়াল টু 14 উইকস হয় তাহলে সেক্ষেত্রে মিফিপ্রিস্টন অ্যান্ড মিজোপ্রস্টল দেওয়া হয়। মিফিপ্রিস্টন 200 mg orally followed by 24 to 28 hours by misoprostol 400 microgram vaginally or buccally every 3 hours up to 5 doses। এখানে মিজোপ্রস্টল প্রথমে 200 mg দিচ্ছে ওরালি, তার 24 থেকে আর 28 ঘন্টা পর মিজোপ্রস্টল দেওয়া হয় 400 মাইক্রোগ্রাম ভ্যাজাইনালি বা বাক্কালি, প্রতি 3 ঘন্টা ছাড়া ছাড়া 5টা ডোজ দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর এছাড়া মিজোপ্রস্টল অ্যালোনও দেওয়া যেতে পারে, সেটার ক্ষেত্রে 600 থেকে 800 মাইক্রোগ্রাম ভ্যাজাইনালি দেওয়া হয়, তারপর আবার 400 মাইক্রোগ্রাম ভ্যাজাইনালি বা বাক্কালি এভরি 3 আওয়ার্স ছাড়া ছাড়া 5টা ডোজ। এগুলো যারা পড়তে পারবে তারা পড়ো, বাকিরা এগুলো নিয়ে অত করো না, ঠিক আছে, না পড়তে পারলে ছেড়ে দেবে, দরকার নেই। আর লেট্রোজোল এবং মিজোপ্রস্টল এটাও দেওয়া হয়,
এছাড়া ডিনোপ্রস্টন, যেটা হচ্ছে 20 mg ভ্যাজানাল সাপোজিটরি এভরি 4 আওয়ার্স, 4 ঘন্টা ছাড়া ছাড়া, যেটা ডিনোপ্রস্টন জেল, এটা দিয়েও হচ্ছে তোমার সার্ভাইকাল ডাইলাটেশন করে করা হয়, ঠিক আছে। আর কনসেন্ট্রেটেড অক্সিটোসিন, অক্সিটোসিনও দেওয়া হচ্ছে কত, 50 ইউনিটস অক্সিটোসিন ইন 500 ml of normal saline infused during 3 hours, then 1 hour diuresis, no oxytocin। তাহলে প্রথমে 50 ইউনিটস অক্সিটোসিন 500 ml নর্মাল স্যালাইনে দিল, দিয়ে 3 ঘন্টা গেল, আচ্ছা, তারপরে 1 ঘন্টা কোনো রকম অক্সিটোসিন দিল না, আচ্ছা, এবার কি করবে, এবার তারপর সেটা হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি তারপর 150, 200, 250 বা 300 ইউনিটস করে তারপর সেটা 500 ml নর্মাল স্যালাইনের মধ্যে চার্জ করবে, ঠিক আছে। তারপরে দেখো সেকেন্ড ট্রাইমেস্টার যদি হয় মোর দ্যান 14 উইকস, তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে হচ্ছে সার্জিক্যাল অ্যাবর্শন, সার্জিক্যাল অ্যাবর্শনের মধ্যে হচ্ছে সার্ভাইকাল হচ্ছে যে তোমার রাইপেনিং করছে ইউজিং মেডিকেল মেথড অ্যালোন, মিফিপ্রেস্টন প্লাস হচ্ছে মিজোপ্রস্টল, অর উইথ অসমোটিক ডাইলেটর অর আ কম্বিনেশন অফ বোথ। তাহলে প্রথমে সার্ভাইকাল রাইপেনিং করে, ঠিক আছে, কিভাবে, মেডিকেল মেথডের মাধ্যমে অ্যালোন মানে একা মিজোপ্রস্টল দিয়েও করা যেতে পারে, বা হচ্ছে মিফিপ্রেস্টন প্লাস মিজোপ্রস্টল দিয়ে করা হয়, এছাড়া হচ্ছে ডাইলেটর ইউজও করা যেতে পারে। আচ্ছা, তারপর ডি করছে, যেহেতু উইক্সটা বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আগে সার্ভাইকাল শপেনিং করবে, তারপরে হচ্ছে যদি ডাইলেটেশন করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে ল্যামিনারিয়া টেন্ট বা ডাইলেটার দিয়ে ডাইলেট করলো, করে তারপর ইভাকুয়েশন করবে, ঠিক আছে। এবার দেখো রেকমেন্ডেশনে কি কি বলছে, রেকমেন্ডেশন উইথ অ্যামেন্ডমেন্টস টু এমটিপি অ্যাক্টস 2021। এই যে এবার এই 2021 এমটিপি অ্যাক্টের মধ্যে কি কি নতুন অ্যামেন্ডমেন্টস গুলো এসেছিল এবার দেখো। Extension of indication, MTP may be performed to save the woman's life। তাহলে এখানে এমটিপি বলেছে যে পারফর্ম করা যাবে যদি ওমেনের লাইফ সেভ করতে হয়, সেক্ষেত্রে টু প্রিভেন্ট গ্রেভ ফিজিক্যাল অর মেন্টাল ইনজুরি, মায়ের গ্রেভ ফিজিক্যাল বা মেন্টাল ইনজুরি প্রিভেন্ট করার জন্য করা যেতে পারে। আচ্ছা, when there is substantial risk of serious fetal abnormality, যদি এখানে সিরিয়াস ফিটাল অ্যাবনর্মালিটির রিস্ক রয়েছে সেক্ষেত্রেও করা যেতে পারে। প্রেগনেন্সি ডিউ টু কন্ট্রাসেপটিভ ফেলিওর, সেটার ক্ষেত্রেও এমটিপি পারফর্ম করা যেতে পারে, ঠিক আছে। এবার এগুলো আগেও করা যাচ্ছিল, এখানেও রয়েছে সেম। আর স্পেশাল কি কি এবার ক্যাটাগরিজ ওম্যানদের জন্য এটা অ্যালাউ হয়েছে দেখো, হচ্ছে সার্ভাইভার্স অফ রেপ অর সেক্সুয়াল অ্যাসাল্ট, ঠিক আছে, যদি হচ্ছে যে রেপ বা সেক্সুয়াল অ্যাসাল্ট থেকে হয়। মাইনরস, আগেরটাই ছিল অনলি হচ্ছে যে ম্যারিড ওম্যানদের ক্ষেত্রে কিন্তু এমটিপি অ্যালাউ ছিল, এবার কিন্তু এখানে মাইনর যদি 18-এর নিচে হয়, রেপ বা সেক্সুয়াল অ্যাসাল্ট হয়েছে, তারা কিন্তু এখানে এমটিপি করাতে পারবে, এখানে অ্যালাউ হলো এই 2021-এ, ঠিক আছে। এবার বলছে চেঞ্জ ইন ম্যারাইটাল স্ট্যাটাস, ঠিক আছে, আগে ম্যারিড ওমেনদের ক্ষেত্রে অ্যালাউ ছিল, সেটা এবার উইডো বা ডিভোর্স হয়ে গেছে বা আনম্যারিড রয়েছে তারাও করাতে পারছে। এবার বলছে ওমেন উইথ মেজর ফিজিক্যাল ডিসেবিলিটি, এবার ওমেন যার মেজর ফিজিক্যাল ডিসেবিলিটি রয়েছে সে যদি না চায় সেও করাতে পারে। মেন্টালি ইল ওমেন, ঠিক আছে, আচ্ছা, মেন্টালি ইল ওমেনরাও করাতে পারে। সিভিয়ার ফিটাল ম্যালফরমেশন, ওখানে মেন্টালি ইল ওমেনদের সাইকোলজিস্টের ওপিনিয়ন নিয়ে করা হচ্ছিল, আর এখানে মেন্টালি ইল ওমেনরা যদি চায় করাতে পারে, যদি তাদের বাড়ির লোকেরা ফ্যামিলি মেম্বাররা চায় করাতে পারে। সিভিয়ার ফিটাল ম্যালফরমেশন ইনকম্প্যাটেবল উইথ লাইফ, এছাড়া সিভিয়ার ফিটাল ম্যালফরমেশন আছে যেটা হচ্ছে লাইফের ক্ষেত্রে, মায়ের লাইফের ক্ষেত্রেও সেটা মানে ইনজুরিয়াস, বা হচ্ছে ফিটাল যদি হচ্ছে বর্ন হয় সেটাও হচ্ছে বেবি সার্ভাইভ করবে না, এরকম কন্ডিশনও করা যাবে। এবার বলছে দেখো এমটিপি অ্যাক্ট 2021 ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস গুলো কি কি, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, মাস্ট বি স্ট্রিক্টলি মেনটেন, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। আর জেস্টেশনাল এজ, আগেরটা মানে আগে হচ্ছে যে এমটিপি অ্যাক্টে 20 উইকস পর্যন্ত অ্যালাউ ছিল, ঠিক আছে, আর এখানে বলছে যে 24 উইকস পর্যন্ত করা যেতে পারে, ঠিক আছে। আপ টু 20 উইকস যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন লাগবে, যদি 20 উইকসের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন নিয়ে মানে এমটিপি করা যেতে পারে। আর যদি 20 থেকে 24 উইকস হয় তাহলে সেক্ষেত্রে দুজন মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন লাগবে, ঠিক আছে। আর যদি 24 উইকসের বেশি হয়
ধরো কোনো মেজর কোনো কারণে হচ্ছে যে সাবস্টেন্সিয়াল কোনো ফিটাল অ্যাবনর্মালিটিস আছে, একমাত্র তখনই এটা অ্যালাউ করা হয়। ফিটাসের গ্রস কোনো ফিটাল অ্যাবনর্মালিটিস আছে, পরে ডিটেক্টেড হলো, ধরো তোমার ওই বেতে ধরো কোনো রকম হচ্ছে ক্রোমোজোমাল কোনো টেস্টগুলো করতে গিয়ে, সেক্ষেত্রে হচ্ছে বিয়ন্ড 24 উইক্সে গিয়েও করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা মেডিকেল বোর্ড গঠন করতে হবে, ঠিক আছে? মেডিকেল বোর্ড যদি অ্যাপ্রুভ করে তাহলেই করা যাবে। এবার মেডিকেল বোর্ডের মধ্যে কারা কারা থাকবে দেখো, অবস্টেটিশিয়ান থাকবে, নিওনেটোলজিস্ট থাকবে, আর রেডিওলজিস্ট থাকবে, ঠিক আছে? আর ফেলিওর অফ কন্ট্রাসেপশন বলছে, ফেলিওর অফ কন্ট্রাসেপশনের ক্ষেত্রে আগে শুধুমাত্র ম্যারিড ওমেনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, আর এইখানে 2021-এ কিন্তু ম্যারিড এবং আনম্যারিড বোথ কিন্তু এর আন্ডারে আসবে, ঠিক আছে? হু ক্যান পারফর্ম এমটিপি? কে পারফর্ম করতে পারবে এমটিপি? রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার উইথ, যে হচ্ছে ধরো অ্যাসিস্টেড 25 এমটিপিস, মিনিমাম 5 ইন্ডিপেন্ডেন্টলি ইন অ্যান অ্যাপ্রুভড সেন্টার, ঠিক আছে? সে হচ্ছে 25 এমটিপি কেসে অ্যাসিস্ট করেছে, যার মধ্যে 5টা তাকে কিন্তু মিনিমাম ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে, সে একা করতে হবে তাকে 5টা কেস। তো এবং সেটা কিন্তু অবশ্যই কোনো রিকগনাইজড সেন্টার থেকে, মানে গভর্নমেন্ট হসপিটাল হোক বা রিকগনাইজড সেন্টার থেকে করেছে, তবেই সে কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল হবে। আর এছাড়া দেখো 6 মান্থস হাউস সার্জন ট্রেনিং ইন অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, অথবা তার 6 মান্থস হাউস সার্জন ট্রেনিং রয়েছে অবস্টেটিক্স গাইনোকোলজিতে, অথবা ডিপ্লোমা বা ডিগ্রি ইন অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, অবস্টেটিক্স গাইনোকোলজিতে কোনো ডিপ্লোমা বা ডিগ্রি আছে। বা প্লেস দেখো, প্লেস হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল অর গভর্নমেন্ট অ্যাপ্রুভ সেন্টার। প্লেস হচ্ছে সবসময় তাহলে গভর্নমেন্ট হসপিটাল বা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে সেন্টার থেকে এমটিপি করাতে হবে, নালে কিন্তু সেটা ইলিগাল হবে। তারপরে বলছে দেখো, কনসেন্ট অনলি ওমেন রিটেন কনসেন্ট রিকোয়ার্ড, এখানে কিন্তু শুধুমাত্র বলছে মায়ের কাছ থেকে, মা যদি রিটেন কনসেন্ট দেয় যে সে অ্যাবর্শন, সে এমটিপি করাতে চায়, সেটাই কিন্তু এনাফ। এখানে বাড়ির লোকের বা হচ্ছে তার হাজবেন্ডের কোনো রকম কনসেন্ট লাগছে না, শুধু ওমেন রিটেন কনসেন্ট দিলেই হবে, ঠিক আছে? হাজবেন্ড কনসেন্ট ইজ নট রিকোয়ার্ড। আচ্ছা, এবার ধরো মাইনর যদি 18 ইয়ার্সের কম হয় বা মেন্টালি ইল ওম্যান, তাহলে সেক্ষেত্রে কি করবে? রিটেন কনসেন্ট অফ প্যারেন্ট অর লিগাল গার্জেন। যদি 18 ইয়ার্সের কম হয়ে থাকে বা মেন্টালি ইল ওম্যান হয়, সেক্ষেত্রে কে কনসেন্ট দেবে? তার প্যারেন্ট দিতে পারে বা তার লিগাল গার্জেন দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কমপ্লিকেশনস কি কি হতে পারে এমটিপির। কমপ্লিকেশনস হচ্ছে, বলো তো কি কি কমপ্লিকেশন হতে পারে, তোমরা দু একটা বলো দেখি। কি কি কমপ্লিকেশন হতে পারে টাইপ করো। হুম, ঠিক আছে। এবার এই কমপ্লিকেশনসকে দেখো, ইমিডিয়েট আর রিমোট এই দুভাগে ভাগ করেছে। ইমিডিয়েটের মধ্যে কি কি হতে পারে? সার্ভাইকাল ল্যাসারেশন, ইউট্রাইন পারফোরেশনস, হেমারেজ অ্যান্ড শক, এই কমপ্লিকেশনসগুলো পড়বে, হ্যাঁ? হেমারেজ অ্যান্ড শক হতে পারে, থ্রম্বোসিস বা এম্বোলিজম হতে পারে, পোস্ট অ্যাবোর্টাল ট্রেট, এই তিনটে হচ্ছে যদি সাইন বা সিমটম থাকে, তাহলে সেটাকে পোস্ট অ্যাবোর্টাল ট্রেট ডায়েট বলা হয়, ঠিক আছে? কি কি? পেন, ব্লিডিং আর লো গ্রেড ফিভার, এটা হচ্ছে পোস্ট অ্যাবোর্টাল ট্রায়াড। তারপরে দেখো ড্রাগ রিলেটেড কি কি কমপ্লিকেশনস থাকে। যদি প্রস্টাগ্ল্যান্ডিন ইউজ করা হয়, সেক্ষেত্রে ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, ফিভার হতে পারে, ইউট্রাইন পেন, সার্ভাইকাল ইউট্রাইন ইনজুরি হতে পারে। আর অক্সিটোসিন যদি দেওয়া হয়, মানে তাহলে সেক্ষেত্রে ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে আর কনভালশন হতে পারে, সেটা রেয়ার হয়। এবার হচ্ছে দেখো রিমোট কমপ্লিকেশনস কি হয়। গাইনেকোলজিক্যাল, তার মধ্যে আছে মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হতে পারে, তারপর থেকে মেনস্ট্রুয়াল প্রবলেম একটা হতে পারে, ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, আচ্ছা ইনফার্টিলিটি হতে পারে, কর্নুয়াল ব্লক হয়ে গিয়ে ইনফার্টিলিটি হতে পারে,
স্কার এন্ডোমেট্রিওসিস হতে পারে। আছে ইউটেরাইন সিনকি আসতে পারে, যেটা হচ্ছে আসারম্যান সিনড্রোম। আর সেকেন্ডারি অ্যামিনোরিয়া, এগুলো ডেভেলপ হতে পারে। আর অবস্টেট্রিক্যালের মধ্যে বলছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স, রেকারেন্ট মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন। আচ্ছা, একটোপিক প্রেগনেন্সি, এটা হচ্ছে 3 টাইমস মোর হতে পারে। যাদের আগে অ্যাবর্শনের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সি হওয়ার কিন্তু চান্স 3 টাইমস মোর। ঠিক আছে। আর প্রিটার্ম লেবার ডিসমেনোরিয়া, এটা হবে মনে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ইনক্রিজ পেরিনেটাল লস। ঠিক আছে, পেরিনেটাল পিরিয়ডে লস হতে পারে। আচ্ছা, ইউটেরাইন রাপচার হতে পারে। আরএইচ আইসো ইমিউনাইজেশন, আরএইচ নেগেটিভ মাদারের ক্ষেত্রে হতে পারে। আর ফেল্ড অ্যাবর্শন অ্যান্ড কন্টিনিউইং প্রেগনেন্সি। এবার দেখো কন্ট্রাসেপশন আফটার এনটিপি। কন্ট্রাসেপশন আফটার এনটিপি কি বলছে, কি কন্ট্রাসেপশন নেবে, কবে থেকে নেবে। আচ্ছা, ওভুলেশন রিজিউম ইন অ্যাবাউট 3 উইকস। ওভুলেশন মোটামুটি 3 উইকসের মধ্যে স্টার্ট হয়ে যায়। কন্ট্রাসেপটিভ কাউন্সেলিং ইজ এসেনশিয়াল, তাই জন্য কন্ট্রাসেপটিভ কাউন্সেলিং করতে হবে, কেননা সাথে সাথে প্রেগনেন্সি অ্যাভয়েড করতে বলা হয়। আচ্ছা, কি অপশন আছে তাহলে দেখো, এইগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট। আইইউসিডি, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে হবে, বা প্রোজেস্টেরন অনলি মেথড ইউজ করতে পারে, ডিএমপিএ ইনজেকশন দেওয়া হয়। আচ্ছা, টিউবেকটমি, এটা হচ্ছে যে তোমার ক্যান বি ডান সিমাল্টেনিয়াসলি। টিউবেকটমি করা যেতে পারে যদি ধরো তার আগে হচ্ছে যে বেবি রয়েছে, তাহলে সেক্ষেত্রে টিউবেকটমি করে দিল। আচ্ছা, এবার দেখো মর্টালিটি ক্ষেত্রে বলছে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি হয় সেক্ষেত্রে মর্টালিটি রেটটা লো থাকে। ঠিক আছে। আর সেফেস্ট মেথড হচ্ছে এমভিএ, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন আর সাকশন ইভাকুয়েশন। আর মিড ট্রাইমেস্টারে যদি হয় সেক্ষেত্রে মর্টালিটি ইজ 5 to 6 টাইমস হায়ার দ্যান ফার্স্ট ট্রাইমেস্টার। সেক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারের থেকে এখানে 5 থেকে 6 টাইমস মর্টালিটি রেটটা হাই থাকে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু মিড ট্রাইমেস্টারের মর্টালিটি রেটটা অনেক বেশি হাই, সেই জন্য অ্যাবর্শন সাধারণত এইখানে খুব কশাসলি করতে হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক বেশি ইজি, তাই জন্য মেডিকেল মেথডের মাধ্যমে সাধারণত হয়ে যায়। ঠিক আছে, এবার বলো কি বুঝতে পারোনি। হ্যাঁ, কি বলছো, কি বেঙ্গলিটা আরম্ভ। ইন্ডিউস, আসারম্যান বলছি তারও। ইন্ডিউস মানে যখন ডেলিভারিটি নিজে থেকে যখন করাচ্ছে সেটাকেই বলছে। মানে মা যখন নিজে থেকে টার্মিনেশন অফ প্রেগনেন্সি করাচ্ছে, ঠিক আছে, কোনো মেডিকেল কজের জন্য বা আনপ্ল্যান্ড কোনো কারণে প্রেগনেন্সি এসে গেছে সেই জন্য যখন ইনডিউসড করাচ্ছে সেটাকেই বলা হয় ইনডিউসড অ্যাবর্শন। আর ডেলিভারিলি যখন করায়। আসারম্যান সিনড্রোমটা দেখো, এটা হচ্ছে কি একটা খুব রেয়ার এটা হয়। ঠিক আছে, এখানে তোমার ইউটেরাসের মধ্যে না একটা স্কার টিস্যু ফর্ম হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, যার ফলে তোমার খুব ক্র্যাম্পস হয়, মানে খুব ব্যথা হবে, এবং সেই সাথে কিন্তু প্রেগনেন্ট হওয়ার ক্ষেত্রেও এটা প্রবলেম করে। মানে একটা স্কার টিস্যু ডেভেলপ হয়ে থাকে, এটাকেই আসারম্যান সিনড্রোম বলে। যেটার ফলে তোমার প্রেগনেন্সি মানে সেকেন্ডারি আর কি ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, এবং তার ফলে মেনস্ট্রুয়েশন প্রবলেম হয় এটার ফলে, যেহেতু স্কার টিস্যু ডেভেলপ করছে।
ঠিক আছে, তোমরা এই যে মেডিকেল ম্যানেজমেন্ট ওগুলো হচ্ছে না, মিফিপ্রিস্টন মিজোপ্রোস্টল এই দুটো শুধু ডোজটা মনে রাখবে। ঠিক আছে, অত বেশি কিছু অত ডিটেলে জানার দরকার নেই। আর মোটামুটি হচ্ছে যে এটা জেনে রাখবে যে যদি 12 সপ্তাহ আগে হয় তাহলে সেক্ষেত্রে আমার মেডিকেল মেথডটা বেস্ট। ঠিক আছে, আর যদি 12 সপ্তাহ পরে হয়ে যায়, যেহেতু তখন ফিটাল সাইজটাও বাড়ছে, সেই জন্য শুধু একা মেডিকেল মেথড পারে না, তখন সার্জিক্যাল মেথডটাও ইউজ করতে হয়। আর সেক্ষেত্রে হচ্ছে যে তোমার সার্জিক্যাল মেথডের মধ্যে হচ্ছে তোমার সাকশন ইভাকুয়েশনস করা যেতে পারে, বা ডিডিসি, এগুলো মনে রাখবে, এগুলো করা হয়। আর তোমার যদি 12 উইক্সের বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে যে তোমার ডিডিসি করার আগে শুধু সার্ভিক্সটা আরো একটু সফট করে নিতে হবে। ঠিক আছে, সেটা ওই মিজোপ্রস্টাল দিয়ে সার্ভিক্সটাকে রাইপেনিং করতে হয়, করে তারপর ডাইলেটেশনটা করা হয়। ঠিক আছে, এটা শুধু মনে রাখবে যে 12 উইক্সের পরে হলে আগে সার্ভিক্সটাকে সফেন্ড করতে হবে, তারপর ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন করতে হবে। আর যেটা 12 উইক্সের আগে সেটা না করলেও চলে, শুধু ডিইডিসি বা সাকশন ইভাকুয়েশন করলেই হবে। ঠিক আছে, তোমরা এটা পড়ো, তারপর কালকে আবার হচ্ছে নেক্সট টপিক নিয়ে ডিসকাশন করবো। ঠিক আছে, হ্যাঁ ইয়ার গুলো হচ্ছে যে আসবে, বা কি কি তোমার 2021-এ না কি কি চেঞ্জেস গুলো এসছে সেগুলো নিয়ে আসতে পারে। যেমন চেঞ্জেস এর মধ্যে মনে রাখবে যে ম্যারেড, আগে তোমার ম্যারেডের ক্ষেত্রে ছিল শুধু অ্যালাউ ছিল, তার এই 21-এ কিন্তু ম্যারেড অ্যান্ড আনম্যারেড দুজনের ক্ষেত্রেই অ্যালাউ হয়েছে। আর হচ্ছে তোমার আগে 20 উইক্স পর্যন্ত ছিল, এখন 24 উইক্স পর্যন্ত অ্যালাউ, বা কোনো কোনো স্পেশাল কেসে আরো একটু বেশি, ওই 28 মনে হয় বললাম, ওই পর্যন্ত অ্যালাউ। আর হচ্ছে তোমার রেজিস্টার হচ্ছে মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন লাগবে, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। যে আগে হচ্ছে 20 উইক্স 12 উইক্স পর্যন্ত কারোর ওপিনিয়ন লাগতো না, 12 থেকে 20 উইক্স পর্যন্ত একজন মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন লাগতো। কিন্তু 2021-এ বলেছে 20 উইক্স পর্যন্ত হলে দুটো মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন লাগবে। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে 20 উইক্সের মধ্যে হলে একজন মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন লাগবে, আর 20 থেকে 24 উইক্স পর্যন্ত দুটো লাগবে মেডিকেল প্র্যাকটিশনারের ওপিনিয়ন। আর তারপর কিন্তু স্পেশাল কেস হলে সেক্ষেত্রে মেডিকেল বোর্ড তৈরি করে অ্যাপ্রুভ করা হয়, এটাও কিন্তু আগে ছিল না, এখানে এগুলো অ্যাড হয়েছে। এই জিনিসগুলো শুধু একটু দেখবে তাহলেই হবে। হ্যাঁ, 24 উইক্সে পরে হলে মেডিকেল বোর্ড তৈরি হবে, ওগুলো আগের বারে ছিল না। ঠিক আছে, পড়ো। হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে এন্ড করছি। গুড নাইট। পুরো আমার গলা পুরো ধরে গেছে এত বকে বকে, আর পারছি না। এন্ড করলাম।